নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক তাপস চন্দের কলমে গোয়েন্দা দুর্নিবার সিরিজের প্রথম কাহিনী, চৌধুরীদের অপহরণের মামলা। আজকে এই ইন্ট্রোটা শুনতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, কারণ আমার গলাটা ভাঙা রয়েছে। তবে মূল গল্পেও শুনতে গেলে সেখানে আপনারা এরকম গলা পাবেন না, সেখানে একদম সঠিক গলা পাবেন। বিগত কয়েকদিন একটু অসুস্থ আছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। আবার 70 ঠিকঠাক হয়ে ফিরবো আপনাদের গল্প শোনাতে। আজকের গল্পের শেষে কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে গল্প শুনছেন। তাহলে আর দেরি না করে শুনে ফেলা যাক আজকের কাহিনী, লেখক তাপস চন্দের কলমে চৌধুরীদের অপহরণের মামলা। চৌধুরী বাড়িতে হুলস্থুল। চৌধুরী বাবুর একমাত্র নাতি সুনীলকে পাওয়া যাচ্ছে না। সারা বাড়িতে রব উঠেছে, কোথায় গেল কোথায় গেল। বাড়ির কর্তা জগমোহন চৌধুরী তার নাতিকে না পেয়ে বিছানায় শয্যাশায়ী, শোকস্তব্ধ তিনি। আজ বিকেল থেকে নাতিকে পাওয়া যাচ্ছে না, তাই তিনি খবর দিয়েছেন গোয়েন্দা দুর্নিবারকে। দুর্নিবার এসেছে তার সহকারী রতনকে নিয়ে। বৈঠকখানায় বসানো হয়েছে তাদের। ভিতরে খবর গেছে। বৈঠকখানায় বসেই দুর্নিবার তার তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকটা ভালো করে দেখে নিল। এ ঘরে দেওয়ালে তেমন কোনো ছবি নেই, কেবলমাত্র একটা ছবি, একটা বাচ্চা ছেলের সঙ্গে এক ভদ্রলোকের। দুজনের মুখেই হাসি খেলছে। কিছুক্ষণ পর ঘরে এসে ঢুকলেন এক বয়স্ক ভদ্রলোক। তিনি দুর্নিবারের সামনে বসে বললেন, নমস্কার, আমি জগমোহন চৌধুরী। আমি আপনাকে খবর দিয়েছিলাম। ভদ্রলোক করজোড়ে দুর্নিবারের দিকে তাকিয়ে কথাগুলো বললেন। জগমোহন বাবুর চেহারায় বয়সের ছাপ উজ্জ্বল, মাথায় টাক, শুধু দু কানের উপর সামান্য সাদা চুল, মুখ শুকিয়ে গেছে। বোঝা যায় তিনি বেশ কিছুদিন ভীষণ চিন্তিত এবং উদ্বিগ্ন। সেই কারণেই মুখের হাল এরকম। তারপর ভদ্রলোকের সঙ্গে দুর্নিবারের কিছু পরিচয় পর্ব আর কথোপকথনের মাধ্যমে দুর্নিবার তার সহকারী রতনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন ভদ্রলোকের। ভদ্রলোক বললেন, আপনি যে করেই হোক আমার নাতি সুনীলকে খুঁজে দিন, ও আমার প্রাণ। আপনার নাতির বয়স কত? দুর্নিবার প্রশ্নটা করে বসল। বয়স 12। এই সবে ক্লাস 5 থেকে 6-এ উঠেছে। কবে থেকে ওকে পাচ্ছেন না? গত পরশুদিন স্কুলে গিয়েছিল, কিন্তু স্কুল থেকে আর ফিরে আসেনি। ও কি প্রতিদিন নিজে নিজেই স্কুল থেকে যাওয়া আসা করত? না, আমাদের চাকর রহিম ওকে প্রতিদিন স্কুলে পৌঁছে দিত, আর বিকেল 4টে স্কুল ছুটির পর রহিমের সাথেই বাড়ি ফিরত। কিন্তু গত পরশু আর সে ফিরে আসেনি। তারপর থেকে খোঁজ চালিয়েছিলাম, কিন্তু আর কোনো খোঁজ পাইনি। ওর স্কুলের সব বন্ধুদের কাছে খোঁজ নিয়েছিলেন? ওর বেস্ট ফ্রেন্ড কি বলছে? হ্যাঁ, তাও নিয়েছি। তুষার ওর সবচেয়ে প্রিয় বন্ধু, ক্লাসে ওর পাশেই বসে। ওর সাথেই ও ক্লাসে সব থেকে বেশি কথা বলে। কিন্তু তুষার বলেছিল ও নাকি সেদিন ছুটির ঘন্টা বাজতেই তাড়াতাড়ি ব্যাগ নিয়ে ছুটেছিল স্কুল গেটের দিকে। সেখানে অভিভাবকদের ভিড় ছিল, মানে যারা তাদের বাচ্চাদের স্কুল থেকে নিতে যান। ও দৌড়ে তাদের মধ্যে মিশে যায়। তারপর থেকে ওর খোঁজ আর পাওয়া যায়নি। সুনীল কোন ঘরে থাকে? ওর ঘরটা একটু দেখতে পারি? অবশ্যই। ওর একটা ছবি দেবেন দয়া করে। সুনীলের ছবি আছে ওর ঘরেই,
চলুন। আচ্ছা, আপনার ঘরে যে এই বাচ্চার ছবি, তার পাশে তো আপনি দাঁড়িয়ে রয়েছেন, এই বাচ্চাটা কে? ও, ওটা কিছুদিন আগে রঙিন করে নিয়ে এসেছি, তাই আধুনিক ছবির মতো মনে হচ্ছে। সেকেলে ভাবটা আর ওই ছবিতে নেই। ওটা আমার ছোট ছেলে, তাকে নিয়ে আমি ছবিটা তুলেছিলাম। ওর বয়স তখন 13 কি 14। সামনে একটা পার্ক আছে, সেখানেই ছবিটা তুলেছিলাম। ওটা প্রায় 50-60 বছরের পুরনো ছবি। ও আচ্ছা। তারপর ওরা গোল সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। জগমোহন চৌধুরীর বাড়িটি দোতলা দালান বাড়ি। ওনার ঠাকুরদার ঊর্ধ্বতন তৃতীয় পুরুষ দ্বারা নির্মিত। একসময় এই ঠাকুরদার বংশ দোর্দণ্ড প্রতাপ জমিদার বংশ ছিল এই কুসুমপুর অঞ্চলে। ওই ঠাকুরদার ঊর্ধ্বতন তৃতীয় পুরুষ শ্রী মণিকান্ত চৌধুরী ছিলেন এই জমিদার বাড়ির একজন প্রতাপশালী জমিদার। তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। জমিদার বংশ তার ঐতিহ্য নিয়েই এগোচ্ছিল। কিন্তু জগমোহন চৌধুরীর ঠাকুরদা স্বর্গীয় যোগময় চৌধুরীর আমলেই সেই জমিদারি রাজ শেষ হয়। কারণ যোগময় চৌধুরী ছিলেন মা বাবার এক সন্তান। তার জমিদারির কাজকর্ম কখনোই ভালো লাগত না। তিনি উকিল ছিলেন, কলকাতায় ওকালতি করতেন। মাঝে সাঝে এই জমিদার বাড়িতে আসতেন। তিনি এই জমিদার বংশের সকল প্রজার জমিজমার মামলা মকুব করেন, প্রজাদের জীবনযাত্রায় স্বাধীনতা দেন। খাজনা নেওয়া সেই থেকেই বন্ধ হয়। তারপর থেকে জমিদার বাড়ি আর বংশ সব নামেই, তার সেই রাজত্ব আর নেই। গোল সিঁড়ি দিয়ে ওরা ওপরের তলায় পৌঁছল। বাঁ দিকে একের পর এক ঘরকে রেখে একটা লম্বা টানা বারান্দা চলে গেছে এদিক থেকে ওদিকে। তারপর আরেকটু হেঁটে ওরা গিয়ে উপস্থিত হলো সুনীলের ঘরে। সেখানে গিয়ে ঢুকলো সবাই। সুনীলের ঘরটা দোতলায় একেবারে শেষের দিকে। সবাই গিয়ে ঢুকলো সেই ঘরে। ঘরের দরজার সোজাসুজি একটা পড়ার টেবিল, তার উপর পড়ার বই আর খাতা। সামনে জানালা, তার পাশেই একটা তাক, সেখানেও অগুন্তি রহস্য রোমাঞ্চের বই সাজানো রয়েছে। পাশে খাট, তার উপর একটা বালিশ রয়েছে। দরজার উপর মা কালীর একটি ছবি। ডান দিকের উপরের দেওয়ালে রয়েছে একটা ছবি। সেই ছবিটির দিকে তাকিয়ে দুর্নিবার বলল, তাহলে এই বোধহয় আপনার নাতি। আগে হ্যাঁ। এই রহিম, একটু এদিকে আয় তো। বলেই জগমোহন চৌধুরী একটা হাঁক দিলেন। আর তার হাঁক শুনেই একজন বছর 35 কি 40 বছরের ছেলে ঘরে এসে ঢুকল। চৌধুরী মশাই তাকে বললেন, ওই দেওয়ালের ছবিটা পেড়ে এ মিত্তি মশাইয়ের হাতে দে। ছেলেটি তাই করল। দুর্নিবার ছবিটি হাতে নিয়ে বলল, আপনার নাতির মুখের সঙ্গে তো আপনার বৈঠকখানায় দেখা ছোট ছেলের মুখের ভীষণ মিল আছে। দুজনের ডান দিকে ঠোঁটের নিচে তিল রয়েছে দেখছি। ওরে বাবা, আপনার চোখ তো একেবারে ঈগলের মতো। বৈঠকখানায় বসেই তার উল্টো দিকের দেওয়ালে অত দূরে থাকা ছবি দেখতে পেয়ে গেলেন। এই কথায় দুর্নিবার একটু মুচকি হেসে বলল, আচ্ছা, আপনার মোট কতজন ছেলে আর মেয়ে? আমার মোট 3টি ছেলে। বড় ছেলে আর মেজ ছেলে বিলেতে পরিবার নিয়ে সেটেলড। দুজনেই ব্যবসা করে, পুজোর সময় এখানে আসে। আর ছোট ছেলে? ওর ব্যবসায় অত আকর্ষণ নেই। ও পড়াশোনা করতে চেয়েছিল, ওকে পাঠিয়েছিলাম পাটনা। সেখানে পড়াশোনা শিখে উকিল হয়ে ফিরে আসে। ওকালতি তারপর এখানেই করতে থাকে। এখানে ওর অনেক মক্কেল হয়ে যায়। তবে ও বেশ কিছুদিন ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কাজে কর্মেও মন বসে না। ও একদিন আবার ওই পাটনা চলে যায়। কি কারণে গিয়েছিল তা অবশ্য বলেনি। বলেছিল জরুরি প্রয়োজনে যাচ্ছে। তাই আমিও ওকে আর বেশি প্রশ্ন করিনি। তারপর বেশ কিছুদিন পর
ও একটা চিঠি পাঠায় আমাকে। তাতে ও লেখে, বাবা আমি বিয়ে করেছি, কিন্তু তুমি আমার এই বিয়ে মেনে নিতে পারবে না জানি, তাই আর বাড়ি ফিরব না। প্রথম দিকে ওর উপর ভীষণ রাগ হয়ে ওঠে, আমার অমতে বিয়ে করলো। কারণ আমি চেয়েছিলাম আমার ছেলেরা সবাই আমার মতে বিয়ে করুক। সেইভাবেই আমি আমার বড় আর মেজ ছেলের বিয়ে দিয়েছি। তাদের আমি দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম, তাই আমি ওদের ওপর ভীষণ খুশি ছিলাম। কিন্তু হঠাৎ করেই এই ছোট ছেলে এইভাবে বিয়ে করলো, তাই মন ভেঙে গিয়েছিল। একরকম ছোট ছেলের ওপর রেগেই গিয়েছিলাম। প্রথম দিকে এই রাগ বেশ ছিল, কিন্তু সময়ের অগ্রগতিতে সেই রাগ গলে যায়। সে তো আমারই সন্তান, হাজার হলেও রক্তের টান। ওদের মা অন্নপূর্ণা যখন দেহ রাখে, তখন মৃত্যুর আগে শয্যাশায়ী হয়ে সে আমাকে বলেছিল, ওদের তোমার হাতে দিয়ে গেলাম, ওদের ভালো মন্দ সবকিছুই তোমার হাতে ছেড়ে গেলাম, ওদের তুমি দেখো। আমার সন্তান যেন আমাদের গর্বিত করে তোলে। চোখের জল ফেলে অন্নপূর্ণার হাত ধরে আমি কথা দিয়েছিলাম ওদের দেখভাল করব বলে। তারপর থেকে ওদের আমি নিজের হাতে মানুষ করেছি, নিজেই ওদের সমস্ত চাহিদা অভাব দূর করেছি, পড়াশুনো শিখিয়ে বিয়ে দিয়েছি। তাই যখন ছোট ছেলে এইভাবে বিয়ে করলো, তখন অন্নপূর্ণার ছবির কাছে গিয়ে বলেছিলাম, না অন্নপূর্ণা, আমি তোমার কথা রাখতে পারলাম না, ছোট আমার অমতে বিয়ে করলো। বলে জগমোহন চৌধুরীর দু চোখে অশ্রুধারা উজ্জ্বল হয়ে উঠল। বোঝা গেল তিনি মনে মনে গভীর ব্যথিত। দুর্নিবার তাকে আশ্বস্ত করে বলল, আপনি কাঁদবেন না। আচ্ছা, এর পর থেকে আপনার ছেলের আর কোনো রকম কোনো খবর পাননি? সে কি আর আপনার সঙ্গে যোগাযোগ করেনি? না। ছোট্ট এই শব্দটা শুধু জগমোহন চৌধুরীর মুখ থেকে বেরিয়ে এলো। শুধু অনেক বছর পর আমার এই জমিদার বাড়িতে সুনীল আসে। আসলে এই জমিদার বাড়ির গেটের সামনে ওকে পড়ে থাকতে দেখেছিল দারোয়ান রতন। ছেলেটিকে নিয়ে আসে আমার কাছে। ওর গায়ে তখন জ্বর ছিল, আরো বিড়বিড় করে বলছিল, খিদে, খুব খিদে। ওর হাতে একটা রুমাল পেয়েছিলাম, আর সেই রুমাল আমার ছোট ছেলের। ছেলেটিকে দেখে ভীষণ মায়া হয়েছিল। ওর হাতে ছোট ছেলের রুমাল দেখেই বুঝেছিলাম হয়তো ওর মধ্যে দিয়ে আমার সেই হারানো মানিক ফিরে এসেছে। ওকে সেই থেকে আমি আমার পরিবারের একজন মনে করে মানুষ করে চলেছি। আসলে আমিও আমার ছোট ছেলেকে অন্য ছেলেদের থেকে একটু বেশি ভালোবাসতাম। সেটা অবশ্য আপনাকে বলতে হবে না। বৈঠকখানায় ছোট ছেলের সঙ্গে আপনার ছবি আর 3 ছেলের কথা শুনে এটুকু আন্দাজ করে ফেলেছি। কারণ বৈঠকখানা হলো যে কোনো মানুষের বাড়ির ব্যক্তিগত বসার জায়গা। সেই ব্যক্তিগত জায়গায় আপনার 3 ছেলের মধ্যে কেবল ছোট ছেলের ছবি রাখা আছে। আর বৈঠকখানায় বাইরের মানুষ প্রথমেই এসে বসে। এই ঘর থেকেই বাইরের মানুষ বাড়ির সম্পর্কে প্রাথমিক ধারণা করতে পারে। সুতরাং তেমন একটা জায়গায় এই ছবি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে আপনার ছোট ছেলের সঙ্গে আপনার সম্পর্কটার গভীরতা। আপনি একদম ঠিক বলেছেন। আসলে ছোট ছেলেকে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। ওই বৈঠকখানায় বসে বসে কত রাত, কত বিনিদ্র রজনী কাটিয়ে দিয়েছি। খালি ছেলের কথা চিন্তা করতাম। ওর ছবি এ ঘরে যাতে সব সময় দেখতে পাই, সেজন্য রহিমকে দিয়ে এখানে টাঙিয়েছিলাম। আসলে দিনের বেশিরভাগ সময়টা খাওয়া দাওয়া ভুলে এই ঘরে কাটাতাম। চোখের সামনে ছেলের ছবি থাকলে আমার মনে হতো ও যেন আমার পাশেই আছে। বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন, এই ছেলেটির হাতে আপনার ছেলের রুমাল দেখেই আপনি একদম স্থির হয়ে গেলেন ওটা আপনার নাতি? আপনার ছেলের রুমাল তো অন্য কেউ ব্যবহার করতে পারে। না, এটা নিয়ে আমিও ভেবেছিলাম, কিন্তু আমার মনে হলো হয়তো ওই রুমাল দিয়েই ছেলে আমাকে বলতে চেয়েছে, তুমি তো আমার বিয়ে মানবে না, তাই নাতিকে পাঠালাম তোমার কাছে এই রুমালের সংকেত দিয়ে।
ও একটা প্রমাণ রেখেছে যে ও তোমার নাতি আর তোমার বংশধর। ওকে অন্তত তুমি গ্রহণ করো। তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব। নাতি তো নির্দোষ, ওকে তুমি ভুল বুঝবে কেন? তাছাড়াও ওই ছেলেটার মধ্যে আমার ছেলের মতো হাবভাব জড়িয়ে রয়েছে। তা আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি। আমার ছেলে রুটি আলু ভাজা খেতে খুব ভালোবাসত। ওকে একদিন রুটি আলু ভাজা দিয়ে দেখেছিলাম, বেশ তৃপ্তি করে ও খেয়েছিল, আবার চেয়েও ছিল আলু ভাজা। তারপর ওকে একদিন বলেছিলাম, তোমার কি খেতে সব থেকে বেশি ভালো লাগে? সেক্ষেত্রেও ওর জবাব ছিল রুটি আলু ভাজা। সেই থেকে ওকে আমি আগলে ধরি, আমার নাতি বলে বিশ্বাস করি এবং স্বীকৃতি দিই। তাছাড়া আপনি নিজেই তো দেখলেন ওর মুখের সাথে আমার ছেলের মুখের মিল কতটা। এর থেকে আমি আরো বিশ্বাস রাখি যে ও আমার নাতি। কিন্তু জগমোহন বাবু, আপনার নাতি হঠাৎ আপনার বাড়ির দরজায় কোথা থেকে এলো? ও কি নিজের থেকে এসেছিল, নাকি ওকে কেউ এখানে নিয়ে এসেছিল? বিষয়টা কিন্তু খুব ভাববার। আমার মনে হচ্ছে আপনার ছেলে এ বাড়িতে না এলেও এ বাড়ির খুব আশেপাশেই আছে। ও এখন বিলেতে নেই। আরে বাস, আপনার নাতি তো দেখছি দারুণ ছবি আঁকে। জগমোহন বাবুর নাতি সুনীলের ঘরের টেবিল থেকে একটা আঁকার খাতা তুলে নিয়ে কথাটা বলল দুর্নিবার। হ্যাঁ, ওটার দিকেই ওর নজর। আচ্ছা, আপনার সঙ্গে কি কারুর কোনো শত্রুতা হয়েছে ইদানিং? বা কেউ কোনো বাজে আচরণ করেছে আপনার সাথে সম্প্রতি? এমন কোনো কুরুচিপূর্ণ ঘটনার কি আপনি সাক্ষী হয়েছেন? না, তেমন তো কিছুই মনে পড়ছে না। তবে হ্যাঁ, স্কুলে কিছুদিন আগে অসীমের সঙ্গে আমার নাতির একটা বিষয় নিয়ে ঝামেলা বাঁধে। আমার নাতি নির্ঝঞ্ঝাট ছেলে, ও বিষয়টি এড়িয়ে যায়। কিন্তু ওই ছেলেটা নাতিকে শাসায়, তোকে দেখে নেব। আমাকে সে কথা নাতি এসে বলে। আমি ওকে বলি, স্কুলে যদি তোমায় কেউ খারাপ কিছু বলে বা খারাপ করে, তবে তুমি সোজা ক্লাসের দিদিমণিদের বলে দেবে। তারপর ও যেদিন স্কুলে যায় সেদিন ও আর ফিরে আসে না স্কুল থেকে। তারপর ওই ছেলেটির খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, ও নাকি হারানোর দিন স্কুলে যেতেই নাতিকে দেখে ওর হাত ধরে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছিল। আর আমার নাতি কোথায় গেল স্কুল ছুটির পর সে বিষয়ে ও কিছু জানে না। প্রতিদিনের মতোই ওর বন্ধুদের সাথে স্কুল থেকে ফিরছিল, আর আমার নাতি সম্পূর্ণ ক্লাস করেছিল। সে নাকি পুরো ক্লাস শেষ হওয়া পর্যন্ত ক্লাসেই ছিল। কিন্তু ছুটির পর স্কুলের গেটে উপস্থিত বাইরের অভিভাবকদের ভিড়ে মিশে গিয়েছিল এক দৌড়ে। তারপর ওর খবর আর কেউ জানে না। আচ্ছা, আগে এই চা গ্রহণ করুন দুর্নিবার বাবু। ততক্ষণে জগমোহন চৌধুরী তার বৈঠকখানায় নিয়ে চলে এসেছেন দুর্নিবার আর রতনকে। টেবিলের উপর থেকে চাকর সবুজের দেওয়া চায়ের কাপটা দুর্নিবারের দিকে এগিয়ে দিয়ে জগমোহন বাবু কথাটা বললেন। চায়ের কাপ আর প্লেটটা নিয়ে চায়ে একটা আমেজ নিয়ে চুমুক দিয়ে দুর্নিবার বলল, আচ্ছা, সুনীল হারিয়ে যাবার আগে ও কি আপনাকে কোনোদিন কিছু অস্বাভাবিক কথা বলেছিল বা আচরণ করেছিল? ভালো করে ভেবে বলুন তো। না, তেমন তো কোনো অস্বাভাবিক কিছু নজরে আসেনি। ভোরে উঠে পড়াশোনা করে স্কুলে চলে যেত, তারপর বিকেলে স্কুল থেকে ফিরে ছাদে লাটা ইস্যুতো ঘুড়ি নিয়ে ছুটত, সন্ধ্যায় ঘরে নেমে পড়াশোনা করত, তারপর রাত 9টায় ওর ঘরে সবুজ খাবার দিয়ে আসতো। ও খেয়ে দিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ত। না, তেমন কোনো অস্বাভাবিক আচরণ তো দেখিনি ওর মধ্যে। আচ্ছা, বুঝলাম। তবে আমি বেশ কিছুদিন ধরে একটা স্বপ্ন দেখছি প্রতি রাতে। স্ট্রেঞ্জ? বেশ আশ্চর্য হয়েই কথাটা বলে ফেলল দুর্নিবার। তা স্বপ্নটা কেমন, মানে এক্স্যাক্টলি কি দেখতে পাচ্ছেন যদি একটু বলেন। স্বপ্নে দেখতে পাচ্ছি কালো অন্ধকারে মা লক্ষ্মী এসেছেন। তিনি যেন আমাকে বলছেন, কিরে, কি এত ভাবছিস? সব ঠিক হয়ে যাবে, আমার পুজো কর। আসলে দুর্নিবার বাবু,
আমি মা লক্ষ্মীর ভীষণ ভক্ত। আমার ঠাকুর ঘরে একমাত্র ওই ঠাকুরই বিরাজিত, আর কোনো ঠাকুর নেই। বাবা, বেশ ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার তো। আচ্ছা চলুন আপনার ঠাকুর ঘরটা একটু দেখে আসি। জগমোহনবাবু দুর্নিবার আর রতনকে নিয়ে ঠাকুর ঘরে এলেন। ঠাকুর ঘরটা উপরে, সুনীলের ঘরের একদম পাশে, বেশ সাজানো গোছানো। সামনের দুটো উন্মুক্ত জানালা, তার পাশেই লক্ষ্মী ঠাকুর অধিষ্ঠিত এক সিংহাসনে। সামনে ঘটে ফুলের মালা, বেলপাতা সব সাজানো। ঠাকুরের কপালে চন্দনের টিপ। জানলা দিয়ে এসে রোদ সরাসরি ঠাকুরের মুখে পড়ছে। পুজো তো সদ্য হয়েছে মনে হচ্ছে। ঠাকুরের মালা, ফুলে জল লেগে ঘটের গায়ে স্বস্তিক চিহ্নটাও স্পষ্ট করে আঁকা হয়েছে। ঠাকুরের কপালে চন্দনের টিপটাও পুরোপুরি শুকিয়ে যায়নি। হ্যাঁ দুর্নিবার বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন। আসলে আমি রোজ পুজো করি ভোরবেলা স্নান করে। এটা আমার নিত্য পূজাহান্নিক। বাহ, বেশ ভালো। তবে ঠাকুরের মুখে রোদের আলো লাগছে, সিংহাসনটা তো সরিয়ে রাখতে পারেন। না, এটা আমাদের বংশের একটা প্রচলিত নিয়ম। ঠাকুরের ঘরে এবং গায়ে যেন প্রতিদিন সূর্যের আলো লাগে, তাই এই ব্যবস্থা। এর অন্যথা হলে নাকি সংসারে ঘোর অকল্যাণ হবে, ঘোর অমঙ্গল নেমে আসবে এই পরিবারে। হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়, আর তারপর নাতিও হারিয়ে যায়। শরীর খারাপের জন্য আমি বেশ কিছুদিন পুজো করতে পারিনি। এই ঘর বন্ধ ছিল পুরোপুরি। তা আপনি অন্য পুরোহিত দেখে পুজো করেননি কেন? বংশের নিয়ম ছিল পুজো অন্য কাউকে দিয়ে করানো যাবে না। এ বাড়ির বংশোদ্ভূত কাউকে দিয়েই পুজো করাতে হবে। তবে আপনি যেমন ভেবে কথাটা বললেন, আমিও তেমনি ভেবেছিলাম যদি অন্য কাউকে দিয়ে পুজো করানো যায়, কারণ ঘর বন্ধ থাকলে পুজো বন্ধ থাকবে। আর আমার শরীর খারাপ, পুজো আমাদের পরিবারের নিয়মে প্রতিদিন চালু রাখতে হবে। তাই প্রথম দিন যেদিন আমার শরীর খারাপ হয়, সেদিন আমি বাড়ির গেটের দারোয়ান রতনকে ডেকে বলি, সামনের রাস্তায় নজর রাখবি, যদি কোনো পুরোহিত পাস তবে ডেকে আনবি। পরের দিন ভোরেই গেটের সামনে এক পুরোহিতকেও দেখতে পেয়ে যায়, নিয়ে আসে আমার সামনে। তাকে দিয়েই আমার শরীর খারাপের পরের দিন পুজো করাই। কিন্তু সেদিনই আমার নাতি স্কুল থেকে আর ফেরে না, সে সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তাই আমি ভাবলাম হয়তো বাইরের কোনো লোককে দিয়ে পুজো করালাম বলেই মা ক্রুদ্ধ হলেন। তারই জন্য নাতি নিখোঁজ হয়ে পরিবারে এই অমঙ্গল নেমে এলো। তারপর থেকেই আমি মায়ের স্বপ্ন দেখছি। তিনি বলছেন, আমার পুজো কর, সব সমস্যা দূর হয়ে যাবে। সেই থেকে পুজো করে চলেছি নিয়ম মেনে। পুজোয় যাতে কোনো ত্রুটি না হয় সেদিকেও বিশেষ লক্ষ্য রেখেছি। তার মানে ওই বাইরের পুরোহিতকে দিয়ে আপনি একদিন পুজো করিয়েছিলেন, আর করাননি? হ্যাঁ, কারণ উনি বলেছিলেন উনি প্রতিদিন পুজো করতে পারবেন না। উনি আমাদের এই সামনে করুণাময়ী মন্দিরে পুজো করেন। তবে ওনার সেদিন তাড়া ছিল বলে একটু তাড়াতাড়ি পুজো সেরে ফিরছিলেন। আর সেই ফেরার পথে আমার বাড়ি থেকে তলব। উনি তাড়া সত্ত্বেও উপেক্ষা করতে পারেননি, কারণ উনি আমাদের জমিদার বাড়ির সম্পর্কে ওয়াকিবহাল। আমার বাবার সঙ্গে নাকি ওনার বাবার পরিচয় ছিল, তাই কতকটা সেই সুনাম, সম্মান এবং পরিচিতির জন্য তিনি এসেছিলেন। তবে প্রতিদিন তিনি ওই মন্দিরেই পুজো করেন সকালে, অনেকক্ষণ ধরে। তাই মন্দির ছেড়ে এখানে আসতে পারবেন না, তাতে অসুবিধা হবে। সেদিন মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলেন, এই কারণে ওই একদিন তিনি পুজো করতে রাজি হয়েছিলেন এবং এসেছিলেন আমাদের বাড়িতে। বুঝলাম। আচ্ছা, আপনি বললেন আপনার বাকি দুই ছেলে বিদেশে থাকে, শুধুমাত্র পুজোর সময় এখানে আসে। তা ওরা এই বাড়িতে যে ঘরে থাকে, ওদের ঘরগুলো কি দেখতে পারি? আপনি ছেলেদের ঘর দেখবেন? অবশ্যই, চলুন। ঠাকুর ঘরের পাশেই ছোট ছেলের ঘর। সেটা দেখে ওরা নিচের তলায় নামে।
তারপর ওপরের তলা থেকে ওরা তিনজন নিচে নেমে এসে প্রথমে জগমোহন চৌধুরীর বড় ছেলের ঘরে প্রবেশ করে। এই আমার বড় ছেলে সুদীপ্তর ঘর। আচ্ছা, আপনার 3 ছেলের নাম কি? সেই ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্নটা করল দুর্নিবার। আমার 3 ছেলের নাম সুদীপ্ত, প্রদীপ্ত, জয়ন্ত। এই যে এটাই সুদীপ্তর ঘরের লেখালেখির টেবিল। এখানে বসেই ও ডায়েরি লিখত। ওর যাবতীয় অফিসের কাজ ও এখানে করত। দুর্নিবার ততক্ষণে টেবিল থেকে তুলে নিয়েছে একটা ডায়েরি। বেশ কিছুক্ষণ ডায়েরিটা ঘেঁটে ঘেঁটে দেখে দুর্নিবার সুদীপ্তর ঘর থেকে বেরিয়ে প্রদীপ্তর আর বাকি ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর দুর্নিবার একসময় জগমোহন চৌধুরীর কাছে বিদায় নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। সে আসার আগে জগমোহন বাবুকে বলল, আমি কিছুদিন পরে আবার আসব। আশা করি এর সমাধান করে দেব, ভাববেন না বেশি। শুধু এই কদিন যদি কিছু মনে পড়ে বা অস্বাভাবিক কিছু নজরে আসে আমাকে খবর দেবেন, হাজির হয়ে যাব। বাড়ির উপস্থিত সকলকে কোথাও যেতে এ সময় বারণ করবেন। আসছি এখন। মুখে একটা হাসি নিয়ে দুর্নিবার বেরিয়ে গেল। রাস্তাতেই দুর্নিবারের এক বাল্যবন্ধু নিবারণের সঙ্গে দেখা হয়ে গেল। সে এখন এই অঞ্চলেই রয়েছে, চাকরি ছেড়ে এখানেই সেটেলড। দুর্নিবার তাকে নিজের বাড়িতে একদিন আমন্ত্রণ জানায়। এ কথা শুনে সে যাবার আগে বলল, এখন কয়েকদিন সে ব্যস্ত আছে, আগামী 1 সপ্তাহ সে কোথাও যেতে পারবে না। 1 সপ্তাহ পর সে দুর্নিবারের বাড়ি গিয়ে তার সাথে দেখা করে আসবে। যাই হোক, দুর্নিবার বাড়ি এসে সোজা চলে গেল নিজের ঘরে। তারপর রতন ঘরের বাইরে থেকে শুনতে পেল দুর্নিবার যেন কাদের সাথে ফোনে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। তারপর ঘর থেকে বেরিয়ে এসে বৈঠকখানায় রতনের সামনে বসে পড়ে বলল, বুঝলে রতন, জগমোহন চৌধুরীর ছেলে প্রদীপ্তর ঘরের টেবিলে ডায়েরি থেকে প্রদীপ্ত আর তার ভাইদের সবার নম্বর পেয়ে গেছিলাম। সেগুলো মনে ছিল। বাড়িতে এসে নোটবুকে লিখে ওদের ফোন করলাম নিজের পরিচয় দিয়ে। ওরা অবশ্য আমাকে চিনতে পারল। জগমোহনবাবু নাকি ওদের বলে দিয়েছিলেন আমি হয়তো ওদের সাথে যোগাযোগ করতে পারি। কথা বলে দেখলাম প্রদীপ্ত থাকে প্যারিসে আর সুদীপ্তর ছোট ভাই থাকে আমেরিকায়। তবে ওদের সঙ্গে ওদের বাবার সম্পর্ক বেশ ভালোই, কোনো রকম কোনো ঝামেলা নেই। পুজোর সময় ওরা সবাই পরিবার নিয়ে আসে কলকাতার বাড়িতে। পুজোর কয়েকদিন থেকে তারপর চলে যায়। তাহলে এখন কি ভাবছো? একটা বিষয় নিয়ে একটু সন্দেহ দানা বেঁধেছে, সেটা নিয়েই ভাবছি। সেটা কি? স্বপ্ন, জগমোহন বাবুর স্বপ্ন। বেশ একটা ভাবুকের মতো ভাব দুর্নিবারের মধ্যে। এটা অবশ্য চেনা দৃশ্য। মানুষ যখন কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবে তখনই তার এমন রূপ ধরা পড়ে। বোঝা যাচ্ছে দুর্নিবারের মস্তিষ্ক এখন ভাবনার মাঝে যুদ্ধ করছে আসল তথ্যকে বের করে আনার জন্য। কিছুক্ষণ পর দুর্নিবার নিজের এই ভাবনাটা দূরে সরিয়ে হঠাৎ করেই রতনকে বলল, আচ্ছা, ওই পুরোহিতের বিষয়ে তুমি কি শুনেছ? আমাকে একটু বলো দেখি। রতন বলতে লাগলো, ওই তো, উনি করুণাময়ী মন্দিরের পূজারী। জগমোহনবাবুর শরীর খারাপের দিন মন্দির থেকে তাড়া থাকায় তাড়াতাড়ি ফিরে যাচ্ছিলেন। তখন জগমোহনবাবুর গেটের দারোয়ান জগমোহনবাবুর নির্দেশে ওনাকে বাড়িতে ডাকেন। উনি আসেন এবং জগমোহনবাবুর বাড়িতে পুজো করেন সম্মান পরিচিতি এবং সম্পর্কের টানে। ওনার বাবা জগমোহনবাবুর বাবার বিশেষ পরিচিতি ছিল। সাবাস! কথাগুলো একটা ছোট ডায়েরিতে লিখে নিয়ে দুর্নিবার বলল, তুমি তো আমার একেবারে পাক্কা অ্যাসিস্ট্যান্ট হয়ে যাচ্ছ। রতনের মুখে হাসি। আচ্ছা, আমি এখন একটু দরকারে বেরোচ্ছি, বেলায় ফিরে একসাথে খাবো। আস্তে আস্তে 2 ঘন্টা। তুমি এর মাঝে স্নান সেরে ফ্রেশ হয়ে নিও, আর সন্দেহের মাঝে থাকা এ পর্যন্ত মানুষগুলোর একটা তালিকা বানাতে থাকো। কথাগুলো বলেই ঝড়ের মতো দুর্নিবার বেরিয়ে গেল ঘর থেকে। বেবি গাঙ্গুলি স্ট্রিটটা ধরে বউবাজার ক্রসিংয়ে নির্মল চন্দ্র স্ট্রিটটা ধরে কয়েক পা এগিয়েই পৌঁছে গেল অসীমের বাড়ি। দুর্নিবার নিজের পরিচয় দিয়ে অসীমের বাড়ি ঢুকল।
অসীমের বাবার সঙ্গে প্রথমেই দেখা হলো তার। দুর্নিবার তার সেখানে আসার আসল উদ্দেশ্যটা বলে বলল যে সে অসীমের সাথে দেখা করে কিছু কথা বলতে চায়, তাকে যেন অসীমের সাথে দেখা করতে দেওয়া হয়। অসীমের বাবা প্রাণনাথ বাবু বেশ হাসি খুশি। তিনি দুর্নিবারের কথা শুনেই নিজের ছেলের ঘরে দুর্নিবারকে নিয়ে গেলেন। দুর্নিবার অসীমের ঘরে গিয়ে দেখল অসীম খাটে বসে বসে ছবি আঁকছে। তার ঘরের সব দেওয়ালে বিভিন্ন আঁকা ছবি আটকানো। দুর্নিবার সেসব দেখে বলল, এসব তোমার আঁকা ছবি? বাহ, তুমি তো খুব সুন্দর আঁকো। অসীম মুখ তুলে বলল, হ্যাঁ। দুর্নিবার ততক্ষণে অসীমের কাছে পৌঁছে হাত বাড়িয়ে দিয়েছে। প্রাণনাথ বাবু বললেন, অসীম, দেখো, এ তোমার নতুন বন্ধু, তোমার আঁকা দেখতে এসেছে। আমার বন্ধু? বেশ বিস্ময় আর উচ্ছ্বাসের সাথে বলল অসীম। তাহলে তো আমি খেলবো। হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে খেলবো বলেই তো এসেছি। তুমি তো এত সুন্দর আঁকো, শুধু তোমার সম্পর্কে একটু জানবো। কারণ বন্ধু হতে গেলে বন্ধুর বিষয়ে জানতে হবে, ভাব করতে গেলে। তুমি এই বন্ধুকে তোমার কথা বলবে না? হ্যাঁ অবশ্যই, বলো বন্ধু, তুমি কি জানতে চাও? তোমার স্কুলের নাম? অশোক মেমোরিয়াল। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। তোমার প্রিয় সাবজেক্ট? ড্রয়িং। তোমার প্রিয় বন্ধু? সৈকত, সজল, অর্জুন, অমিত, সুনীল। এদের সাথেই তুমি ক্লাসে এক বেঞ্চে বসো? সৈকত, সজল আর অমিতের সাথে সে এক বেঞ্চে বসে। সুনীল আমার পেছনের বেঞ্চে আর অর্জুন আমার সামনের বেঞ্চে। এরা সবাই কি পড়াশোনায় ভালো? হ্যাঁ, তবে সুনীল আর অমিত আঁকাতে ভালো না। ওরা আঁকার ক্লাসে ভালো আঁকতে পারে না। আর এই আঁকা নিয়েই একটা ঝামেলা হয়েছিল ওর সাথে আমার। ওর আঁকা ছবি আমি বলেছিলাম ভালো হয়নি, আর একটু চেষ্টা করতে হবে। এই ভালো হয়নি শুনেই ও আমাকে রেগে মেগে মারতে এসেছিল। আমিও পাল্টা ওর দিকে তেড়ে গিয়েছিলাম। তবে ও শেষ যেদিন স্কুলে এসেছিল সেদিন ওকে আমি সরি বলেছি। আচ্ছা, তবে চলো এবার তোমার সাথে একটু খেলি। তুমি তো ভালো আঁকতে পারো। আমরা বরং একটা আঁকা আঁকা খেলা খেলি। সামনে তোমার দেওয়ালে আঁকা যে ঠাকুরের ছবিটা আছে ওটাই দুজনে মিলে আঁকি দেখে দেখে। দেখি কার আঁকা কত পারফেক্ট হয়। উরি বাবা, তুমি তো আমাদের স্কুলের যোগেন স্যারের মতো কথা বলছো। উনিও আমাদের এভাবেই ক্লাসে আঁকতে দেন। ব্ল্যাকবোর্ডে একটা ছবি এঁকে সেটা সবাইকে আঁকতে দেন। ও বাবা, তাহলে তুমি তো এই খেলায় অভিজ্ঞ। আমি তাহলে হেরে যাব তো। ঠিক আছে, চলো দেখা যাক। দুর্নিবারের আঁকার হাতটা বরাবরই ভালো। সে সুনীলের কাছে একটা কাগজ, পেন্সিল, রাবার চেয়ে আঁকতে শুরু করে দিল। ওদিকে অসীমও আঁকতে লাগলো। কিছুক্ষণের মধ্যে দুজনের আঁকা কমপ্লিট হয়ে গেল। দুর্নিবার অসীমের আঁকা দেখে তাজ্জব বনে গেল। সে কিছুক্ষণ ভাবল, তারপর অসীমকে বলল, তুমি তো কামাল করে দিয়েছো। আমি দেখো ভালো করে ঠাকুরের মুখটাও আঁকতে পারিনি। ঠিক আছে, আমিই হেরে গেলাম। ইচ্ছা করে দুর্নিবার খারাপ এঁকেছিল। আসলে তার তো অন্য উদ্দেশ্য ছিল। সে বলল, চকলেট তাহলে তোমার হলো। বলেই পকেট থেকে একটা চকলেট অসীমের হাতে ধরিয়ে দিল। তারপর বলল, ঠিক আছে, আমি তোমার আঁকাটা নিয়ে যাচ্ছি। এটা দেখে আঁকা প্র্যাকটিস করব। তোমার আঁকাটা আমায় দেবে বন্ধু? অবশ্যই, তুমি নিয়ে যাও। বেশ হেসেই বলল অসীম। দুর্নিবার বুঝতে পারল অসীম তখন মনে মনে বেশ আনন্দিত হয়ে উঠেছে সদ্য একটা চকলেট হাতে পেয়ে। দুর্নিবার তারপর অসীম এবং প্রাণনাথ বাবুর কাছে বিদায় নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে দুর্নিবার ফ্রেশ হয়ে রতনের সাথে খাওয়ার টেবিলে বসল। রতন জানতে চাইল, তুমি কোথায় গিয়েছিলে?
আমি সুনীলের এক বন্ধু অসীমের বাড়ি গিয়েছিলাম। ওর সঙ্গে শেষবার সুনীলের ঝামেলা লেগেছিল। ছেলেটা কিন্তু খারাপ নয়, বুঝলে, খুব ভালো, পড়াশোনাতেও দারুণ। সুনীল নাকি ওর স্কুলের প্রিয় বন্ধু, আর ওর সাথে ঝামেলাটা মূলত আঁকা কেন্দ্রিক। সুনীলের আঁকা অসীম ভালো হয়নি বলেছিল, আর সেটা শুনেই সুনীল রেগে গিয়ে ওর সাথে ঝামেলা করে বসে। আর এর জন্য রাগটা স্বাভাবিক। ওরকম অল্প বয়সে বিচার বুদ্ধি বোঝার ক্ষমতা অতটা পরিণত হয় না, এমন হওয়াটা স্বাভাবিক। রাগ নিয়ে বন্ধুর সাথে বন্ধুর মধ্যে ঝামেলা হয়, আর সেটাই হয়েছে। তবে অসীম জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে, আর আমি অসীমের সমস্ত কথা মেনে নিয়েছি, কারণ ওর সাথে কথা বলে যা বুঝলাম ও এ বিষয়ে জড়িত নয়, একদম সাদামাটা ছেলে। আর তুমি তো জানো আমার ভাবনা এবং বোধ কখনো ভুল হয় না। তাছাড়া অসীমের বাবাকেও আমার খারাপ লাগলো না। উনি যদি সুনীলের কোনো ক্ষতি করতেন, তবে আমি সুনীলের বিষয়ে ওনাদের বাড়ি গিয়েছি শুনে ঘরে খাতির করে সম্মানের সঙ্গে বসাতেন না। উনি ছেলের সঙ্গেও দেখা করিয়ে দিয়েছেন। যদি ওনার এই নিখোঁজ হওয়ার সঙ্গে সংযোগ থাকত, তবে উনি আমার পরিচয় পেয়েই ভ্যাবাচেকা খেয়ে যেতেন। কিন্তু ওনার চেহারায় মুখে আমি সেরূপের কোনো ছাপ দেখতেই পাইনি, বরং বেশ হাসি খুশি আর আমোদে ভাবটাই লক্ষ্য করেছি। সুতরাং সন্দেহের তালিকা থেকে একজন বাদ গেল। এবার বাকি লোকেদের বিষয়গুলো খতিয়ে ভাবতে হবে। এবার বলো তো, কাকে আমার সন্দেহ হচ্ছে? রতনের দিকে তাকিয়ে কথাটা বলল দুর্নিবার। করুণাময়ী মন্দিরের পুরোহিত। সাবাস, তুমি তো এবার গোয়েন্দার ভাবনাকেও ধরে ফেলতে পারছো। আর কিছুদিন পর আমাকে বোধহয় আর দরকার হবে না কেস সলভ করতে, তুমি আমার হয়ে কাজ করে দেবে। ধুর, তুমি কি উল্টো পাল্টা বলো না। একটা তাচ্ছিল্য ভরা হাসি নিয়ে কথাটা বলল রতন। এবার তাহলে মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করতে হবে। আমি কালই যাব মন্দিরে। পরের দিন দুর্নিবার আর রতন করুণাময়ী মন্দিরে হাজির হয়ে মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করল। দুর্নিবার নিজের পরিচয় দিয়ে বলে, আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি, কিছু কথা ছিল। কিন্তু এসব কথায় পুরোহিত অবিচলিত থাকে। মনে হয় না তিনি কথাগুলো শুনতে পেয়েছেন। তাই দুর্নিবার আবার তাকে এক কথাই বলে, কিন্তু এবারও পুরোহিত তাদের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। ঠিক এই মুহূর্তে মন্দিরে আরেক পূজারী সেদিকে এগিয়ে আসে। তিনি বলেন, পুরোহিত মশাই একটু কম শোনেন, আমি ওনার ভক্ত। ওনার পাশাপাশি থেকে এই মন্দিরের দেখাশোনা করি। পুরোহিত মশাইকে আপনি জোরে জোরে কথাগুলো বলুন। তখন দুর্নিবার সেই ভদ্রলোককে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, পুরোহিত মশাই কি বাড়িতে গিয়ে পুজো করেন? এখন উনি মন্দিরেই পড়ে থাকেন। এই মন্দির ওনার ধ্যান জ্ঞান, এখান থেকে আর কোথাও যান না। তবে আগে বাড়িতে পুজো করতেন। এই তো কিছুদিন আগেও একজনের বাড়িতে উনি গিয়েছিলেন পুজোর বিষয়ে। আচ্ছা, আপনি কি পুরোহিত মশাইয়ের পুজো করার দায়িত্বভার নেন? মানে বলতে চাইছি, আপনি কি বাড়িতে গিয়ে পুজো করেন? না, আমি বাড়িতে পুজো করি না। আমি এই মন্দিরের সেবায়েত। পুরোহিত মশাইয়ের সবসময় পাশে পাশে থাকি। ওনার নির্দেশ, ওনার অবর্তমানে আমি যেন এই মন্দির দেখাশোনা করি। আচ্ছা, ঠিক আছে। পুরোহিতকে দুর্নিবার জোরে জোরেই বলল, আচ্ছা, আমরা এখন চলি। আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। এবার মনে হয় তিনি শুনতে পেলেন, মাথা নেড়ে সম্মতি দিলেন। দুর্নিবার সেখান থেকে আস্তে আস্তে বলল, না রতন, হিসেব কিন্তু ঠিক মিলেও মিলছে না। বেশ সন্দেহ হচ্ছে। মন্দিরের পুরোহিত তো কানে খাটো, আর উনি এখন বাড়ি গিয়ে পুজো করেন না। তবে কিছুদিন আগে এক বাড়িতে পুজো করতে গিয়েছিলেন। সেই বাড়ি কি তবে ওই জগমোহন চৌধুরীর বাড়ি? আচ্ছা চলো, আজ একটু জগমোহন বাবুর বাড়িতে একটু যাই। দুর্নিবার আর রতন জগমোহন চৌধুরীর বাড়ির গেটের সামনে হাজির হল। দারোয়ান তমাল তাদের দেখেই উঠে দাঁড়িয়ে সালাম করল। তারপর গেট লাগোয়া নিজের ঘরে চলে গেল।
দুর্নিবার এখানে একটু দাঁড়িয়ে রইল। দুর্নিবারের নজর তমালের গেট লাগোয়া ঘরের দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে তমাল খাচ্ছে। রতন এটা দেখে দুর্নিবারকে একটু ধাক্কা দিয়ে বলল, কারোর খাবার খাওয়া এভাবে দেখতে নেই, লোভ পড়ে খাবারে। চলো ভিতরে, জগমোহন বাবুর সাথে দেখা করবে না? দুর্নিবার যেন এতক্ষণ কোন এক অচিন ভাবনার গভীরে ডুবে গিয়েছিল তমালের ঘরের দিকে তাকিয়ে। সে যেন রতনের কথাগুলো শুনে সম্বিত ফিরে পেল। তারপর স্বাভাবিকভাবে বলল, ও হ্যাঁ, চলো। তবে আমি কারোর খাওয়ার দিকে নজর দিইনি। হয়তো আমার দৃষ্টি তমালের ঘরের দিকে ছিল, কিন্তু আমি অন্য কিছু ভাবছিলাম। অনেক সময় মানুষ এক জিনিসের দিকে তাকিয়ে অন্য কিছু ভাবে। হ্যাঁ, এটা ঠিক যে অনেক সময় মানুষ মানুষের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, কিন্তু সেটা শুধু দেখার জন্য নয়, দেখার সাথে গভীর ভাবনাও থাকে। কিন্তু দুর্নিবার তমালের ঘরের দিকে তাকিয়ে কি ভাবছিল? কোনো নতুন কিছু ওর আবার মনে পড়ল নাকি? এরপর ওরা জগমোহন বাবুর বাড়ির সামনে যেতেই চাকর রহিম এগিয়ে এলো। ওদের দেখেই বলল, আসুন আসুন, কিন্তু আপনাদের বৈঠকখানা একটু অপেক্ষা করতে হবে। বাবু পুজোতে বসেছেন। ও আচ্ছা আচ্ছা। কথাটা বলেই দুর্নিবার বৈঠকখানার দিকে এগিয়ে গেল। রতনও তার পিছু নিল। বেশ কিছুক্ষণ পর জগমোহন বাবু এসে ঘরে ঢুকল। তিনি করজোরে কতকটা ক্ষমা চাওয়ার মতো ভঙ্গিতে দুর্নিবারের দিকে তাকিয়ে বললেন, আমি ক্ষমা প্রার্থী আপনাদের এতক্ষণ বসিয়ে রাখার জন্য। আসলে আহ্নিক ছেড়ে তো আর সহজে ওঠা যায় না, এসব নিষ্ঠার বিষয়। দুর্নিবার তীক্ষ্ণ দৃষ্টিতে জগমোহন চৌধুরীকে পা থেকে মাথা পর্যন্ত চুপচাপ দেখে মুখে একটা হাসি নিয়ে বলল, না না, ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। তবে আপনি আমাদের জন্য তাড়াহুড়ো নাও করতে পারতেন। তা ঠিক, কিন্তু কি করে বুঝলেন? হাসি মুখে জগমোহন চৌধুরী বললেন, আপনার ডান পায়ের ধুতির নিচটা সামান্য ছিঁড়ে গেছে। এই উত্তর শুনে জগমোহন চৌধুরীর মুখের হাসি মিলিয়ে গেল। তিনি তার ধুতির নিচে তাকিয়ে মুখে হাসি নিয়ে বললেন, একদম ঠিক বলেছেন। দরজার চৌকাঠে একটা পেরেক উঠেছিল, তাতেই লেগে ছিঁড়েছে। তবে আপনার চোখ সত্যি প্রশংসার যোগ্য। মুখে হাসি নিয়ে জগমোহনবাবু এই কথাগুলো বললেও স্পষ্ট বোঝা যাচ্ছে তার মুখে এ হাসি যেন লোক দেখানো। আসলে ভিতরে তিনি যেন একটু ভীত আর সংশয়পূর্ণ, কি যেন ভাবছেন। যাই হোক, জগমোহনবাবু দুর্নিবারকে একটা প্রশ্ন করে বসলেন। তা কি বুঝলেন? কাউকে আমার নাতি হারানোর কেসে সন্দেহ করতে পারলেন? সন্দেহ তো কোনো কেস চললে তার সাথে জড়িত সকলকেই করতে হয়। সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে শুধু এই সন্দেহের তালিকা ছোট হয়ে আসে। আমি সুনীলের সাথে স্কুলে ঝগড়া করা অসীমের বাড়ি গিয়েছিলাম। ঝগড়াটা ক্লাসে আঁকা নিয়ে হয়েছিল। আসলে সুনীল একটা ছবি এঁকেছিল, সেটাই সে ক্লাসে সকলকে দেখাচ্ছিল। কিন্তু অসীম সেটা দেখে মন্তব্য করেছিল আঁকাটা আরও ভালো হলে ভালো হতো। এটা শুনেই সুনীল রেগে যায় এবং অসীমের সঙ্গে বচসাতে জড়িয়ে পড়ে। ওই বয়সে সামান্য বাজে কথায় মন বিচলিত হয়ে রাগ হওয়াটা স্বাভাবিক। সুতরাং এটা তেমন কোনো বড় ধরনের ইস্যু নয়। আর আমি অসীমের সাথে কথা বলেও দেখেছি, ছেলেটি ভীষণ ভালো। ওর সাথে সুনীলের ভালোই বন্ধুত্ব। ওরা পরপর বেঞ্চিতে বসে। তাই সামান্য একদিনের বচসায় অসীম তার প্রিয় বন্ধু সুনীলের কোনো ক্ষতি করবে, এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। পরে অসীম এজন্য ক্ষমাও চেয়ে নিয়েছিল সুনীলের কাছে। আর অসীমের বাবাও ভীষণ অমায়িক, হাসি খুশি মিশুক একটা মানুষ। আমার গোয়েন্দার চোখ কিন্তু লোক চিনতে ভুল করে না। তাই আপনার নাতি নিরুদ্দেশের বিষয়ে অসীম কিংবা তার বাবার কোনো রকম কোনো হাত নেই, এটা নির্দ্বিধায় বলতে পারি। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর রহিম চা দিয়ে যায়। চায়ে চুমুক দিয়ে দুর্নিবার জগমোহন চৌধুরীকে বলে, আচ্ছা, আমি আজ আরেকবার আপনার বাড়ির সমস্ত ঘরগুলো ঘুরে দেখতে চাই।
অনুমতি পাবো? হ্যাঁ, অবশ্যই। স্বচ্ছন্দে চলুন দুর্নিবার বাবু, আসুন আসুন। তারপর ওরা জগমোহন চৌধুরীর ঘরগুলো দেখতে শুরু করে। নিচতলায় সমস্ত ঘর আবার ভালো করে দেখে ওপরের তলায় অভিযান চালায়। তারপর এক এক করে ঘরগুলো দেখতে লাগলো দুর্নিবার। ওপরের শেষ ঘরটা জগমোহন চৌধুরীর নাতির, আর তার পাশের ঘরটা ঠাকুর ঘর। ঠাকুর ঘরের আগের ঘরটা ছোট ছেলে জয়ন্তর। জয়ন্তর ঘরে ঢুকে এদিক ওদিক ভালো করে দেখতে লাগলো দুর্নিবার। ডান দিকে দুটো জানালা, শোবার খাট সেদিকে, আর বাঁ দিকে ডাইনিং টেবিল, তার পাশে আলনা। দুর্নিবারের চোখ এতক্ষণ ঘুরছিল ঘরের এদিক সেদিক, কিন্তু তার চোখ বাঁ দিকে ঘুরেই আটকে গেল। সে কিছুক্ষণ বাঁ দিকে তাকিয়েই দাঁড়িয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, এবার পরের ঘরে যাওয়া যাক। ঘর ছেড়ে বেরিয়ে আসতে আসতে দুর্নিবার জগমোহন বাবুকে বলল, আচ্ছা, আপনার বাড়িতে মোট কতজন লোক এখন উপস্থিত আছে এবং কারা কারা আমাকে যদি একটু বলেন। আমার 2 ছেলে আর তার পরিবার তো নেই এখন। এখন লোক বলতে আমি আছি, সুনীল, তমাল, রহিম, হরি, মধু, বিকাশ আর বিপুল, এই 8 জন আপাতত আছি। কিন্তু এর মধ্যে সুনীল এখন নিখোঁজ, তাই সর্বসাকুল্যে এখন আমরা মোট 7 জন। তার মানে আপনার কথা মতো আপনি ছাড়া এখন এ বাড়িতে যারা যারা উপস্থিত আছে তারা সবাই ভৃত্যস্থানীয় লোক? আগে হ্যাঁ। আচ্ছা, আপনার ভৃত্যস্থানীয় যারা রয়েছে এরাও তো আপনার নাতিকে চুরি করতে পারে। এদের কাউকে সন্দেহ হয় না আপনার? যারা আছে এদের কারোর আর পিছু টান নেই। দীর্ঘদিন ধরে এ বাড়িতে কাজ করে, এ বাড়ি ওদের খুব আপন হয়ে গেছে। ওরা নিজেদের বাড়ি আর যায়নি, যেতে চায়ও না। সবাই মোটামুটি বিগত 20 বছর ধরে আমার এখানেই রয়েছে। আমাকেও ওরা সবাই খুব ভালোবাসে, আর আমিও ওদের খুব ভালোবাসি। ওরা সবাই নিজেদের বাড়ি মনে করে এখানেই মিলেমিশে রয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এরা যে এতদিন ধরে কাজ করে আসছে, অথচ কেউ কোনোদিন নিজেদের পাওনা পারিশ্রমিক এতটুকু দাবি করেনি। তাহলে বুঝতেই পারছেন এই বাড়ি তথা আমার সঙ্গে ওদের সম্পর্কের গভীরতা ঠিক কতটা। আপনার এই কথা যদি বিশ্বাস না হয়, তবে আপনি নিজেই সকলকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। নিজের চোখেই বিষয়টি দেখে নিতে পারেন। না না, তার কোনো দরকার নেই, চলুন ঠাকুর ঘরে। ওরা সবাই ঠাকুর ঘরে ঢুকল। ঘরটা একরকম ফাঁকাই বলা যায়। শুধু একদিকে সিংহাসন রয়েছে, আর অপর দিকে জানলা দুটো দিয়ে রোদের আলো এসে লক্ষ্মী ঠাকুরকে ফলার মতো বিদ্ধ করছে। মায়ের রূপ এবং গলার হার রোদের আলোয় চিকমিক করছে। দুর্নিবার ঠাকুরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে সিংহাসনটা দেখল, তারপর একটা প্রশ্ন করে বসল। আচ্ছা, এই লক্ষ্মী ঠাকুরের গলায় যে হার দেখতে পাচ্ছি, এটা কি সোনার? হ্যাঁ। আপনি কি পুজোর সময় ঘরের দরজা বন্ধ করে পুজো করেন? হ্যাঁ, কারণ পুজোটা বন্ধ ঘরে করার রীতি আমাদের পরিবারে। এতে ঠাকুরের প্রতি অর্চনার নিষ্ঠা আর একাগ্রতা বাড়ে। তবে ঘর খুলে রেখেও পুজো করা যায়, কারণ আগেই বললাম বাড়ির সকল লোক ভীষণ আপন। কেউ ঠাকুরের ওই অলংকার চুরি করবে না, এ বিশ্বাস আমার আছে। আর চাকর বাকর সবাই নিচে থাকে, কেউ উপরে ওঠে না। আপনি তো দেখছি আমার কথা শুনেই ধরে ফেললেন আমার ভাবনাটা। আমি কি ভেবে এ কথা বললাম? দুর্নিবার কথাটা বলে উঠল, আমি ওই সোনার অলংকারের কথা ভেবেই বলেছিলাম। বাইরে থেকেও তো কেউ এ বাড়িতে অতিথি হয়ে এসে ওই হার চুরি করতে পারে। তবে আমি খুশি আপনি যে চুরির কথাটা ধরেই এই উত্তর দিলেন। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আপনি তো গোয়েন্দার ভাবনাকেও ধরতে পারেন। জানেন তো, যারা অপরাধী হয় তাদের বুদ্ধি অপরাধের ছক ভাবার ভাবনা গোয়েন্দাদের মতোই হয়। মুখে একরাশ হাসি নিয়ে জগমোহন বাবু বললেন, তাদের সঙ্গে আমার পার্থক্য এই যে আমি অপরাধী নই। আসলে আমি একসময় গোয়েন্দা উপন্যাস ভীষণ পড়তাম। লেখক হবার একটা স্বাদ জেগেছিল।
বেশ কিছু লেখা লিখেও ছিলাম, কিন্তু পারিবারিক ও সাংসারিক চাপে সেই প্রবাহকে ধরে রাখতে পারি না। আপনি তো জানেন, এই সমস্যার জন্য বহু লেখক লেখা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমারও তাই হয়েছিল। আপনি আরেকটা কথা বললেন না, ঠাকুর ঘর থেকে ওই হাড় বাইরের লোক এসেও চুরি করতে পারে। আসলে এই হাড়টা দেখেই বুঝেছেন যে ওটা সেকেলে, মানে বহু পুরনো হাড়, বংশ পরম্পরায় বিগ্রহের গলায় অধিষ্ঠিত। আর ঘরে আমার 3 ছেলের মধ্যে 2 ছেলেই বিবাহিত। ওরা সবাই বিয়ে করে বিদেশেই সেটেলড। আমার নিজের কোনো ভাই বোন কিছু নেই, আর আমার স্ত্রী অন্নপূর্ণা ছিল আমার মতোই বাবা মায়ের এক সন্তান। আমার বন্ধুস্থানীয় পরিচিত আর এখন এখানে কেউ বেঁচে নেই, সুতরাং বাইরের কোনো লোক বা আত্মীয় স্বজন থেকে কেউ আসার সম্ভাবনা অনেক কম, বুঝলেন? বলতে পারেন নেই। বুঝলাম। আপনার নাতির ঘরটা এবার শেষ দেখব। দুর্নিবার বলে উঠল কথাটা। সে জগমোহন চৌধুরীর নাতির ঘরে ঢুকেই তার পড়ার বই রাখার টেবিলের কাছে চলে গেল। সে না হাত দিয়েই টেবিলটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো, তাও প্রায় 10 মিনিট ধরে। রতন এটা দেখে মনে মনে ভাবতে লাগলো, একটা টেবিলে দুর্নিবার এদিক থেকে সেদিক ঘুরে ঘুরে এত কি দেখছে। তবে দুর্নিবার যা কিছু দেখে তা সাধারণ মানুষের মতো শুধু চোখ দিয়ে নয়, মনের চোখে দেখা দৃশ্যর সাথেও এই বর্তমান দেখার একটা মিল কষে। ও বোধহয় এখন সেটাই করছে, মনে মনে কিছু মেলানোর চেষ্টা করছে। তারপর এক সময় দুর্নিবার টেবিল থেকে রাখা প্রতিটি খাতা হাতে নিয়েই উল্টে পাল্টে দেখতে লাগলো। তারপর সমস্ত খাতা দেখে বলল, চলুন জগমোহন বাবু, দেখা শেষ। মুখে একটা প্রশান্তির হাসি নিয়ে এই কথা সে বলল। অবশ্য দুর্নিবার যখন মুখে এই হাসি রাখে তখন বুঝতে হবে ও ওর নেওয়া কেসের বেশিরভাগটাই ধরে ফেলেছে। এক্ষেত্রেও বোধহয় তাই হলো, এমন চিন্তা রতন করতে লাগলো। তারপর ওরা 3 জনে আবার দোতলা ছেড়ে বাড়ির বৈঠকখানায় এসে বসল। সেখানে সামান্য কথা বলে জগমোহন বাবুর কাছে বিদায় নিয়ে বাড়িতে ফিরে এলো। তবে আসার আগে সে জগমোহন বাবুকে একটা আশ্বাস বাণী দিয়ে এলো। আপনি আর ভাববেন না, কেস অলমোস্ট সলভ। নাতির খোঁজ খুব শিগগিরই পেয়ে যাবেন। বাবা, কি আত্মবিশ্বাস ভরা দীপ্ত কণ্ঠে কথাগুলো বলল। বাড়ি ফিরে দুর্নিবার হাসি হাসি মুখ নিয়ে বসার চেয়ারে মাথাটা পিছনে এলিয়ে সোজাসুজি সেটাকে সিলিংয়ের দিকে রেখে ঝক করে বসে পড়ল। রতনও তার সামনে এসে বসল। তারপর রতন দুর্নিবারকে একটা প্রশ্ন করল। কি ব্যাপার, তোমার মুখে হাসি? ফেরার সময় আবার জগমোহন চৌধুরীকে আশ্বাস দিয়ে এলে যে কেস সলভড বলে। তাহলে তুমি কি জগমোহন বাবুর নাতিকে খুঁজে পেয়েছো? এখনো হাতে নাতে তাকে পাইনি, তবে সে কোথায় রয়েছে এবং কেই বা তাকে রেখেছে, কার কাছেই বা সে আছে, এ বিষয়ে একটা আন্দাজ করতে পেরেছি। এছাড়া আরও একটা বিষয় ধরতে পেরেছি। কি ধরতে পেরেছো? আজ যখন জগমোহন চৌধুরীর বাড়ি যাচ্ছিলাম তখন গেটের সামনে দারোয়ান তমালের ঘরের দিকে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো সেটা? হ্যাঁ, তমাল সেন গেটের সামনের ঘরে গিয়ে খাচ্ছিল আর তুমি সেদিকে তাকিয়েছিলে। তোমাকে এই জন্যই বলছিলাম কারোর খাবার খাওয়ার দিকে ওভাবে তাকাতে নেই। রতনের কথাটা থামিয়ে বেশ গম্ভীর গলায় দুর্নিবার বলে উঠল, কিন্তু আমি তমালের খাওয়া দেখছিলাম না, দেখছিলাম একটা নামাবলি। আর সেটা তমাল ওই ঘরে যেখানে খাচ্ছিল তার পিছনে জামাকাপড় মেলার একটা দড়ির অসংখ্য জামাকাপড়ের মধ্যে হালকা করে দেখা যাচ্ছিল। ওরে বাবা, চোখ বটে তোমার, কিন্তু আমি তো কিছু দেখতে পাইনি। তুমি দেখবে কি করে? তুমি আমাকে বলে নিজেই রতনের খাওয়া দেখছিলে। বেশ মজার ছলে দুর্নিবার কথাটা বলল। রতন দুর্নিবারের মাঝে মাঝে রসিকতা করার স্বভাব সম্পর্কে ওয়াকিবহাল, তাই সে মৃদু হাসল।
কিন্তু নামাবলী তো পুরোহিত মশের গায়ে থাকে। তমাল তো বাড়ির দারোয়ান, আর তার নাম তমাল সমাদ্দার। সমাদ্দার তো আর বামুন হয় না। এই কারণেই তো বলছি জগমোহন বাবুর নাতি নিরুদ্দেশ হয়নি। ইনফ্যাক্ট তাকে বাইরের কেউ কিডন্যাপ করেও নি, সে আছে এই বাড়িতেই। তার আরও সূত্র পেয়েছি ঘরে ঘুরতে ঘুরতে। ঠাকুর ঘরে ঢুকতে ঘরের চৌকাঠে পেরেকের গর্তের যে চিহ্ন দেখলাম, সেটা সদ্য পেরেক পোতার গর্ত। মনে আছে জগমোহনবাবু বলেছিলেন ঠাকুর ঘর থেকে বেরোতে গিয়ে তার ধুতি পেরেকে লেগে ছিঁড়ে যায়, আর সেটা সম্ভবত এ পেরেকের জন্য নয়, কারণ পেরেকটা ওখানে এই ঘটনার পর পোঁতা হয়েছে। সেটা হয়তো জগমোহন চৌধুরীর নির্দেশে বাড়ির কেউ পুঁতেছে, অথবা তিনি নিজেই পুঁতেছেন, আবার সরিয়েও নিয়েছেন। প্রথম যেদিন সমস্ত ঘর ঘুরে দেখেছিলাম, তখন কিন্তু আমি ঠাকুর ঘরের চৌকাঠে অমন পেরেক বা পেরেক পোঁতার কোনো চিহ্ন দেখিনি। তাহলে এবার বুঝতেই পারছো, জগমোহন চৌধুরী তার ধুতির নিচটা পেরেকের টানে ছিঁড়ে যাওয়াটা দেখানোর জন্য ঠাকুর ঘরের চৌকাঠে পেরেক পোঁতার চিহ্ন রেখে পেরেকটা পুঁতে আবার সরিয়ে নিয়েছেন। সরিয়েছেন সাবধানতার জন্য। বুঝতে পারলে? তবে কি ওনার ধুতির নিচের ওই ছেঁড়াটা পেরেকে লেগে ছেঁড়া নয়? ওটা পেরেকে লেগেই ছিঁড়েছে, তবে সে পেরেক ঘরের চৌকাঠে নয়, রয়েছে অন্য জায়গায়, যার খোঁজ মেলে ওই ঠাকুর ঘরে। কিন্তু আমিও তো ঠাকুর ঘর তোমার সঙ্গে পুরো ঘুরলাম, কোথাও তো কোনো পেরেক দেখলাম না। ওটা তো কেউ দেখতে পারবেই না, কারণ ওটা যেখানে আছে সেটা আমার অনুমানে বলছি। তুমি কি হেয়ালের মতো কথা বলছো বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি তোমাকে সামনাসামনি দেখিয়ে দেব পেরেকটি কোথায় আছে, তাহলে আশা করি তুমি সব বুঝতে পারবে। এখন পথশ্রমে ক্লান্ত হয়ে গেছি, কিছু খেতে হবে। বলেই সে শুভকে ডেকে কিছু খাবার দেবার কথা বলল। তারপর ফ্রেশ হতে বাথরুমে চলে গেল। এখন অবশ্য রতন দুর্নিবারের বাড়িতেই বেশ কিছুদিন রয়েছে, কারণ দুর্নিবারের স্ত্রী কমলা বাপের বাড়ি গেছে। বেশ কিছুক্ষণ পর শুভ এসে জলখাবার দিয়ে গেল। ফুলকো ফুলকো 10 পিস লুচি আর ঘুগনি টেবিলটা দখল করল। দুর্নিবার আর রতন বসে পড়ল সেই সব খেতে। তারপর দুর্নিবার বলল, এবার আমরা চৌধুরী বাড়িতে যেদিন যাব সেদিন ধরে নাও কেস সলভ করতেই যাচ্ছি। আশা করছি সমস্ত কিছু ধরা পড়বে সেদিন। তাহলে কবে যাচ্ছ? যাব পরশু। আজ তো গিয়েই এলাম, একদিন বিশ্রাম। এর মধ্যে বুঝতে পারছি অনেক কিছু পরিবর্তন হবে, আর সেটাই বুঝতে হবে, তাই একদিনের বিরতি। কি পরিবর্তন হবে? প্রমাণের পরিবর্তন। এক কথায় প্রমাণ লোপাটের চেষ্টা। ও তুমি এখন বুঝবে না, কারণ তোমাকে যে এর মধ্যে অনেক কিছুই বলিনি। অবশ্য বলবো ওই পরশুদিন একেবারে জগমোহনবাবুর বাড়ি গিয়ে। দেখতে দেখতে একদিন কেটে গেল। দুর্নিবার আর রতন ঘরেই বন্দি থেকে দিনটা কাটিয়ে দিল। পরশু সকালে ওরা হাজির হলো জগমোহন চৌধুরীর বাড়িতে। বাড়ির গেটের সামনে দারোয়ান তমাল তাকে সালাম জানালো। দুর্নিবার আর রতন বাড়ির ভিতরে যেতে লাগলো। আর যেতে যেতেই দুর্নিবার গলাটা সামান্য চাপা করে বলল, আজ তমালের ঘরের আলনায় নামাবলীটা দেখলাম না, বুঝেছ? সরানো হয়েছে। এটা প্রথম পরিবর্তন। চলো এবার ভিতরে দেখা যাক আর কি কি পরিবর্তন আমাদের জন্য অপেক্ষা করছে। বাড়ির বৈঠকখানাটাই সবার প্রথমে পড়ে। দুর্নিবার সে ঘরে ঢুকেই দেখল জগমোহন বাবু বৈঠকখানায় আগে থেকেই বসে আছেন। তাদের দেখেই মুখে একটা হাসি নিয়ে বলতে লাগলেন, আসুন আসুন দুর্নিবার আর রতন বাবু, বসুন। ওরা দুজনে জগমোহন বাবুর সামনে বসে পড়ল। আপনি এর আগের দিন আমাকে বলে গেলেন আজ কেস সলভড। সেটা শুনে আমার বুকের ভেতর থেকে যেন একটা পাথর নেমে গিয়েছিল দুর্নিবার বাবু। কি বলবো আপনাকে, কিন্তু কোথায় কোথায় আমার হারানো মানিক সুনীল? জগমোহন চৌধুরী কথাটা বলে উঠলেন বেশ কাতর সুরে। আপনার মানিক তো আপনার বাড়িতেই আছে, সে তো কোথাও হারায়নি।
কথাটা শুনে রীতিমতো ভ্যাবা চাকা খাওয়ার জোগাড় হলেন জগমোহন বাবু। ইতস্তত করে তিনি বললেন, কি বলছেন? আমার বাড়িতে? আপনার মাথা ঠিক আছে তো? দুর্নিবার এ কথার কোনো উত্তর না দিয়ে বলল, আশা করি আপনার পুজো হয়ে গেছে। জগমোহন চৌধুরীর গলার স্বর থেমে গেছে। মাথাটা শুধু বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে সম্মতি জানালেন। দুর্নিবার বলল, চলুন তবে আজ কেস সমাধানের শুরুটা লক্ষ্মী ঠাকুরের মুখদর্শন করেই শুরু করি। আপনার ঠাকুর ঘরে যাব, চলুন। দুর্নিবার সামনে। রতন আর জগমোহন বাবু দুর্নিবারকে অনুসরণ করে ঠাকুর ঘরের সামনে পৌঁছালো। তারপর দরজা খুলে তারা ভিতরে প্রবেশ করল। দুর্নিবার ঠাকুর ঘরের চৌকাঠে পেরেকের গর্তটা দেখিয়ে বলল, এই চৌকাঠে পেরেকের গর্তটা পেরেক পুঁতে আপনি করেছিলেন, আপনার ধুতি ছিঁড়ে যাবার অকাট্য কারণ খাড়া করার জন্য। তারপর ঠাকুরের সিংহাসনের সামনে গিয়ে সিংহাসনটা ঠেলবার নির্দেশ দিল রতনকে। দুর্নিবার আর রতন দুজনে মিলে সিংহাসনটা ঠেলে সরাতেই মেঝেতে ঘষ্টানোর দাগ পড়ে গেল, আর সিংহাসনের তলা থেকে বেরিয়ে এলো একটা সুড়ঙ্গ, যার মধ্যে কাঠের সিঁড়ি ধাপে ধাপে নিচে নেমে গেছে। দুর্নিবার আর রতন দুজনেই দেখতে পেল। দুর্নিবার বলল, এই সিংহাসনটা সেকেলে আমলের, এমন চট করে আধুনিক যুগে দেখা যায় না। এটা ভীষণ ভারী, দুজনে মিলে ঠেললেই সরে এটা। রতন, এবার এই সুড়ঙ্গ দেখে তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? মানে জগমোহন বাবুর ধুতির নিচটা কিসে আটকে ছিঁড়েছে? না। সেটাই স্বাভাবিক। এখন তুমি কি করে বলবে? চলো তবে সিঁড়ি দিয়ে নিচে নামি, তবেই বুঝবে। জগমোহন বাবু, আপনিও আসুন। খানিকটা সিঁড়ি দিয়ে নিচে নামতেই বেশ কয়েকটি কাঠের সিঁড়ির নিচে একটা সিঁড়ির কোণায় একটা পেরেক উঁচু হয়ে থাকতে দেখা গেল, আর তাতে এক টুকরো সাদা কাপড় লেগে রয়েছে। দুর্নিবার সেই টুকরোটা হাতে নিয়ে বলে উঠল, এই দেখো, ধুতিটা এই পেরেকে ছিঁড়েছে। এই ধুতির টুকরো পেরেকে লেগে রয়েছে। সম্ভবত এখান দিয়ে দ্রুত ওঠানামার ফলেই এটা হয়েছে। ধুতির ছেঁড়াটা দেখেই সেদিন আন্দাজ করেছিলাম জগমোহনবাবুর ধুতিটা পেরেকে লেগেই ছিঁড়েছে। কিন্তু উনি যখন বললেন যে ঠাকুর ঘরের চৌকাঠের পেরেকে লেগে ছিঁড়েছে, তখন সন্দেহ হলো। সাধারণত দরজার চৌকাঠ কাঠের হলে পেরেক তো চৌকাঠে আসে না। আর আমি যেদিন প্রথম এই ঠাকুর ঘরে এসেছিলাম সেদিন এই চৌকাঠে কোনো পেরেক দেখতে পাইনি, যতদূর আমার স্মৃতি যোগান দেয়। সন্দেহ প্রবল হয়। গত পরশুদিন যখন এ ঘরে ঢুকি তখন চৌকাঠে পেরেক পোতার টাটকা গর্ত দেখে দুয়ে দুয়ে চার করে ফেলি। পেরেকটি জগমোহনবাবু পুঁতে রেখেছিলেন শুধুমাত্র ওই ধুতি ওতে লেগে ছিঁড়ে যাবার কারণটা খাড়া করার জন্য। পরে সাবধানতার জন্য ওটা আবার তিনি খুলে নিয়েছিলেন। বুদ্ধিটা উনি ভালোই চেলেছিলেন, কিন্তু একজন গোয়েন্দা স্মৃতি এবং চিন্তার কাছে সে বুদ্ধি টেকেনি। দুর্নিবার সেই সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে সামনেই একটা ঘর পেল, আর সেটা খুলতেই একজন মহিলা এবং একটা 10-12 বছরের বাচ্চাকে আবিষ্কার করল। বাচ্চাটা জগমোহন বাবুর কাছে ছুটে গিয়েই তার গলা জড়িয়ে ধরে বলল, দাদু, তুমি হেরে গেলে। বলেছিলাম না আমার হিরো তোমাকে ঠিক ধরে ফেলবে। মহিলাটিও মুখে হাসি নিয়ে জগমোহন বাবুর সামনে এসে বললেন, এটা কিন্তু সত্যি, আপনার এত বুদ্ধি এই প্রথম বাবাকে হারাতে দেখলাম। আমার বাবুর হিরো কিন্তু আপনাকে ঠিক ধরে ফেলেছে। জগমোহন বাবু তখন হেসে হেসে ছেলেটিকে কোলে তুলে নিয়ে বললেন, সত্যি দুর্নিবার বাবু, আপনার বুদ্ধির কাছে আমি যেমন হারলাম তেমন হারলাম আমার এই খুদে নাতি সুনীল আর আমার পুত্রবধূ মালিনীর কাছেও। আমি আপনাকে শুধু একটা ভুল বলেছিলাম। আমি গোয়েন্দা গল্প টল্প কোনো কালেও লিখিনি। আমার এই নাতি লিখত, লেখালেখির ওর বিভৎস নেশা। হ্যাঁ, সেটা আর বলতে হবে না। ওর ঘরে ও টেবিলে আমি একটা গল্প লেখার খাতা পেয়েছিলাম,
সেই সাথে দেখেছিলাম বহু রহস্যের বই। আর ওর খাতাটা যেদিন দ্বিতীয়বার ওর ঘরে ঢুকে দেখলাম, সেদিন দেখি খাতার যে পৃষ্ঠা পর্যন্ত লেখা দেখেছিলাম প্রথম দিন, সেটা অনেকটা বেড়ে গেছে পরে। হাতের লেখাটাও এক, আর লেখার টান শিশুসুলভ, পেন্সিলে বড় বড় করে, তার মাঝে রাবার দিয়ে মোছার দাগও ছিল। বুঝেছিলাম এ কোনো বাচ্চার হাতের লেখা। প্রাপ্তবয়স্ক মানুষ এভাবে কখনো পেন্সিলে লিখবে না। গল্পের বিষয়বস্তু ছিল সম্পূর্ণ শিশুসুলভ, কল্পনাপ্রসূত। তখনই সন্দেহ হয়, সুনীল তো হারিয়ে গেছে, নিরুদ্দেশ, সে আবার কিভাবে গল্প লিখছে নিজের খাতায়। তখনই বুঝে যাই সুনীল এ বাড়িতেই আছে। আরও বুঝি এ বাড়িতে কোনো মহিলা আছে তা আন্দাজ করি যখন দ্বিতীয় দিন আপনার ছোট ছেলের ঘরের টাঙানো দড়িতে জামা প্যান্টের মাঝে একটা শাড়ি দেখতে পাই। তখনই আরও সন্দেহ জাগে। তাই আমি আপনার বাড়িতে মোট কতজন সদস্য আছে সেটা জানতে চাই। আপনি সকলের কথাই বলেছিলেন বাড়িতে উপস্থিত, কিন্তু তার মধ্যে কোনো মেয়ের কথা বলেননি। তাই ভাবতে থাকি এই শাড়ি কার হতে পারে। দুবার করে এ বাড়িতে এসেও কোনো মহিলাকে দেখিনি। তখনই বুঝি কোনো মহিলা এ বাড়িতে আছে, আর তাকে লোকানো হয়েছে। সুনীলের ঘরের টেবিলে আঁকার খাতায় একটা মহিলার আঁকা দেখি। সেই আঁকাটা ওর পুরো আঁকার খাতার পৃষ্ঠায় ছিল। তখনই ভাবি এই আঁকার সঙ্গে সুনীলের কোনো বিশেষ সম্পর্ক আছে। দুর্নিবার এবার সুনীলের দিকে তাকিয়ে বলল, সুনীল, তুমি তোমার মাকে আঁকতে না খাতাতে, কিন্তু সেটা ঠিকমতো হতো না বলে তুমি চেষ্টা করতে ভালো করে আঁকার জন্য। ওই একটাই আঁকা তোমার পুরো আঁকার খাতায়, তাই না? হ্যাঁ, কি করব, মাকে দাঁড় করিয়ে আঁকতে গেলেই তো মা কাজের দোহাই দিয়ে খালি ছুটে পালাতো। তাই আমার আঁকা পুরো হতো না। মন থেকেই তখন মাকে আঁকতাম, কিন্তু আমি ভালো মতো আঁকতে পারতাম না। সেদিন ক্লাসে আঁকার যোগেন স্যারও ব্ল্যাকবোর্ডে যখন সকলকে সকলের মা ভেবে আঁকতে বলেছিল, আমি একটা ভাবনা থেকে এঁকেছিলাম। কিন্তু অসীম এসে ওই আঁকাটা দেখে বলেছিল ভালো হয়নি, আরও ভালো করতে হবে। আমার মাকে আঁকা ছবিকে এমন বলে রাগ হয় না, তুমি বলো তো? তাই আমি অমিতের ওপর প্রচণ্ড রেগে যাই, ওর সাথে ক্লাসে ঝামেলায় জড়িয়ে পড়ি। সেটা আমি ধরতে পেরেছি। আমি জানতাম তুমি সব ধরতে পারবে। তুমি যে আমার হিরো কাকু, তোমার অনেক রহস্যর কথা শুনেছি। তোমাকে আমি খুব ভালোবাসি দুর্নিবার কাকু। সুনীল কথাটা বলে উঠল। দুর্নিবার জগমোহন বাবুর দিকে তাকিয়ে বলল, আপনার বড় ছেলে আর মেজ ছেলে বিদেশে থাকে, কিন্তু আপনার ছোট ছেলে তো বিদেশে থাকে না। তাকে আপনি বিদেশে ওকালতি করতে পাঠালেও সে যে এখানে এসে তার অনুশীলন চালায়, সে এখানেই থাকে। আপনার বাড়ির সমস্ত ঘর ঘুরতে ঘুরতে আপনার বড় ছেলের ঘরে থাকা ডায়েরিতে আপনার বড় ছেলের নম্বর আর মেজ ছেলের নম্বর খুঁজে পেয়েছিলাম। সেই নম্বরে ফোন করে দেখেওছিলাম, সত্যি আপনার ওই দুই ছেলে আমেরিকার প্যারিসে থাকে। কিন্তু তাদের কাছেই জেনেছিলাম তার ছোট ভাই বিদেশে থাকে না, সে থাকে আপনার কাছে এই বাড়িতেই। প্রথম দিন বৈঠকখানায় আপনার সঙ্গে আপনার ছেলের ছবিটা দেখেই বুঝেছিলাম আপনি আপনার ছোট ছেলেকে খুব বেশি ভালোবাসেন, তাকে চোখের আড়াল করতে চান না। এমন গভীর ভালোবাসার জন্য আপনার একান্ত বৈঠকখানায় ছোট ছেলের ছবি লাগিয়ে রেখেছেন, সেটাকে আবার যত্ন করে রঙিনও করেছিলেন। আপনি কথায় কথায় বলেও ফেলেছিলেন আপনার ছোট ছেলেকেই আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তখনই বুঝে যাই আপনার ছেলে এ বাড়িতেই আছে, হয়তো লুকিয়ে কিংবা ছদ্মবেশে। কিন্তু এখন প্রশ্ন সে কোথায় আছে, তাই তো? চলুন এ ঘর থেকে তার কাছেই এবার যাই আমরা। আর একটা কথা, আপনি যেদিন বললেন আপনার ঠাকুর ঘরের সিংহাসনে থাকা ঠাকুরের মূর্তির গায়ে প্রতিদিন সূর্যের আলো লাগাতেই হবে, এটাই বংশের নিয়ম, আর সেই কারণেই সিংহাসনটাও সেভাবে রাখা হয়েছে যাতে সিংহাসনে রাখা লক্ষ্মী প্রতিমার মুখে প্রতিদিন রোদের জন্য আলো পড়ে, তখনই সন্দেহ হয় এ কেমন নিয়ম। তবে কি সিংহাসনটা না সরানোর জন্য এমন কিছু বলা হচ্ছে? কিন্তু দ্বিতীয় দিন এই ঠাকুর ঘরে ঢুকে দেখেছিলাম সিংহাসনটা যেন সামান্য একটু নড়েছে।
মেঝের মাঝেও সামান্য ঘষ্টানোর ছাপ নজরে এসেছিল। আসলে এসব খুব ভারী, সরালে মেঝেতে ঘষ্টানোর ছাপ হয়, আর সেই সাথে ভারী জিনিস সরিয়ে সেটাকে আবার পুনরায় আগের জায়গায় এনে রাখলে একদম পারফেক্ট রাখা হয় না, আন্দাজ করেই রাখা হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। আপনি ওটা সরালেও আবার ঠিকঠাক জায়গায় রাখতে পারেননি, মেঝেতেও ঘষ্টানোর ছাপ রয়ে গেছে, সেটা আমার নজর এড়ায়নি। জগমোহন বাবু, একটা জিনিস আপনি মনে রাখতে পারেননি বলে এই কেসটাতে হেরে গেলেন। সেটা হলো, একজন সাধারণ মানুষের কোনো কিছু দেখা, বোঝা ও স্মৃতিতে রাখা, এই বিষয়গুলো একজন গোয়েন্দার কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাই এসব বিষয়গুলো একজন গোয়েন্দা যেভাবে দেখে, বিচার করে, সাধারণ মানুষ সেভাবে বিচার করে না। আমি এখন তো আপনার ঘর ছেড়ে বেরিয়ে এসেছি, কিন্তু আমি এখন বলে দিতে পারি আপনার ঘরের কোথায় কি আছে। ওরে বাবা! হ্যাঁ, আপনার বৈঠকখানা ঘরের টেবিলে আজ আপনার ডায়েরি বাম দিক থেকে ডান দিকে 4টি বইয়ের নিচে আছে, মিলিয়ে নেবেন। তারপর নিচে যে সুড়ঙ্গ থেকে আজ সুনীলকে পাওয়া গেল, সেই ঘরের দরজায় ভিতরের পাল্লার ডান দিকে সম্ভবত সুনীল চক দিয়ে নিজের একটা নাম লিখেছিল, দেখে আসতে পারেন। এইভাবে কথা বলতে বলতে দুর্নিবার, রতন, জগমোহন বাবু, জগমোহন চৌধুরীর পুত্রবধূ সুনীল বাড়ির গেটের লাগোয়া দারোয়ান তমালের ঘরের সামনে এসে হাজির হলো। বাড়ির দারোয়ান তমাল এগিয়ে এলো। দুর্নিবার তাকে দেখেই বলল, জয়ন্তবাবু, এবার আপনি আপনার মাথার ওই পাগড়িটা একটু খুলুন, ডান দিকের গালের তিলটাও সরান। বেশ ভালোই দারোয়ানের ছদ্মবেশ ধরেছিলেন, কিন্তু নিজের পরিচয় ও প্রকৃত সত্তাকে ঢাকতে পারেননি। সেটাতে আপনার এই গেটের ঘরে থাকা পোশাক ধরিয়ে দিয়েছে। আমি যখন এই বাড়ি ঘুরে দেখি, তখন আপনার ঘর ঘুরে দেখেছিলাম, মানে আপনার চাকর বেশে থাকার ঘর এবং আপনার এ বাড়ির ছোট ছেলে হয়ে থাকার ঘর। ওই দুই ঘরে কিন্তু আমি কোনো নামাবলী দেখিনি, অথচ আপনার বাড়ির গেট লাগোয়া এই দারোয়ান ঘরে নামাবলী দেখতে পেলাম। এর আগের দিন যখন আপনি খাচ্ছিলেন এই গেট লাগোয়া ঘরে বসে, সেদিন আমি আপনার পিছনে ঝোলানো জামাকাপড়ের মধ্যে একটা নামাবলী লক্ষ্য করি। তখনই সন্দেহ হয়, নামাবলী তো মানুষ পুজো করার জন্য ব্যবহার করে, নামাবলী এই ঘরে কেন? এ ঘর তো ছোট, এই ঘরের সব কিছুই দেখা যায় বাইরে থেকে, এখানে কোনো ঠাকুরও নেই। ঘরে উঁকি মেরে সকলকে সেটা দেখালো দুর্নিবার। তখনই আমার সন্দেহ হয় যখন এ ঘরে নামাবলী দেখলাম। বুঝলাম এই নামাবলীটা বাড়ি থেকে সরিয়ে এখানে এনে রাখা হয়েছে। আসলে চৌধুরীবাবুর বাড়ি আমি তল্লাশি করতে পারি এই কেস সম্পর্কে সত্য মিথ্যা জানার জন্য। সেটা আঁচ করেই নামাবলীটা এখানে রাখা হয়েছে। আর জয়ন্তবাবু ওরফে রতন, আপনি যে এ বাড়ির ছোট ছেলে, সেটা আরও বুঝে যাই আপনার মুখে ওই নকল তিল দেখে। ওই বড় নকল তিলটা আপনি ঠোঁটের নিচে আপনার আসল তিলের উপর বসিয়ে ওটা ঢাকতে চেয়েছিলেন। আপনার ছোটবেলার ছবি জগমোহন চৌধুরীর বৈঠকখানায় দেখেছিলাম। আপনার মুখে এই নকল বড় তিল আপনার ঠোঁটের নিচে ঠিক এক জায়গায় রয়েছে। এটাই আপনাকে প্রথম দেখেই সন্দেহ বাড়িয়েছিল। আর আপনি ওই নামাবলীটা কি কারণে আপনার এই গেটের ঘরে রেখেছেন সেটাও আমি ধরতে পেরে গেছি। যেদিন আপনি সামনে ওই করুণাময়ী মন্দিরের পুরোহিতকে ডেকে আনেন এ বাড়িতে পুজো করার সময়, তার আগে আপনি এ বিষয়ে আপনার বাবার সাথে পরামর্শ করেন। পুরোহিত ডেকে পুজো করাটা লোক দেখানো, কিন্তু ওর পিছনে রয়েছে আপনাদের শলা পরামর্শ করে কাজ। আপনাদের বাড়িতে আপনার বাবাই পুরোহিত বর্তমানে, তিনি এ বাড়ির পুজো অর্চনা করেন। আপনি আপনার বাবার নামাবলী পরামর্শ করে নিজেই এখানে এনে এই গেটের ঘরে লুকিয়ে রাখেন। তারপর ওই করুণাময়ী মন্দিরের পুরোহিতকে যেদিন আপনি এ বাড়িতে নিয়ে আসেন, সেদিন আপনি ওই নামাবলীটা আপনার সঙ্গে লুকিয়ে নিয়ে আসেন। তারপর পুরোহিত মশাই ঠাকুর ঘরে ঢুকলে আপনি আড়ালে দারোয়ানের পোশাক ছেড়ে ওই নামাবলী পরে লুকিয়ে থাকেন। পুরোহিত মশাই ঘরে পুজো করে বেরিয়ে গেলে
আপনি ঠাকুর ঘরে ওই নামাবলী পড়ে ঢুকে যান। তারপর আপনার বাবা জগমোহন বাবুও এই ঠাকুর ঘরে আসেন। দুজনে মিলে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে সিংহাসন সরিয়ে তার নিচে থাকা সুড়ঙ্গটা বের করেন এবং তাতেই নিজের ছেলে ও স্ত্রীকে ঢুকিয়ে দেন। বাড়ির সমস্ত কাজের লোকের ঘর নিচের তলায়, কেউ উপরে আসে না। আর ঠাকুর ঘরে তো কেউ এমনিতেই সচরাচর ঢোকার সাহস পায় না, তাই ঘরের দরজা বন্ধ করে এই কাজটা আপনারা নির্বিঘ্নেই সারেন। তারপর কাজ সেরে ওই নামাবলী গায়েই আপনি বেরিয়ে যান সবার অলক্ষ্যে। বাড়ির নিচের তলায় সেরকম চাকররা কেউ থাকে না, সবাই ঘরে যে যার কাজে ব্যস্ত থাকে। চাকর বাকররা সেভাবে কেউ সন্দেহ করেনি, আর কেউ যদি দেখে থাকেও তবে ভাববে ঠাকুরমশাই বেরোচ্ছেন। আপনি ওই নামাবলী গায়ে গেটের সামনে দারোয়ানের ঘরে ঢুকে নামাবলী ছেড়ে আবার দারোয়ানের পোশাক পরে নেন এবং সেই নামাবলী এই ঘরেই রেখে দেন। এতে কেউ কোনো রকম সন্দেহ করবে না, এমনটা ভেবে নিয়েছিলেন। ধন্য ধন্য আপনার বুদ্ধি দুর্নিবার বাবু। এই বুড়োর সমস্ত পরিকল্পনাটাই যে ধরে ফেলেছেন মাত্র 3 দিনে বাড়িতে এসে। বেশ উচ্ছ্বসিত কণ্ঠে জয়ন্ত কথাগুলো বলল। আসলে আমাদের বাড়িতে গোপন কোনো স্থান সেভাবে নেই। আমার ঠাকুরদা ঠাকুর ঘরেই অমন একটা সুড়ঙ্গ বুদ্ধি করে বানিয়েছিলেন। জানেন তো, পুরনো আমলের এইসব জমিদার বাড়িতে সুড়ঙ্গ থাকে। আসলে ঠাকুর ঘরে সচরাচর কেউ ঢোকে না, এটা ভেবেই ঠাকুরদা ঠাকুর ঘরে এই গুপ্ত পথ তৈরি করেছিলেন। ওর মধ্যে দিয়ে এ বাড়ি থেকে বেরোবার পিছনের পথ আছে। যে ঘরে সুনীল আর ছোট বৌমা মালিনী ছিল তার নিচেই আছে আরেকটা সুড়ঙ্গ, যেখান দিয়ে এ বাড়ি থেকে বেরোনো যায়। হ্যাঁ, ওই সুড়ঙ্গটা আমার চোখে পড়েছে। ওটা ঘরে ঢুকেই ডান দিকের কোণে। দুর্নিবার বলে উঠল কথাটা। সত্যি আপনার চোখ বটে মশাই। একদিন ঘরটাকে দেখেই ঘরের দরজার ভিতরের পাল্লায় নাতি সুনীলের চকের দাগে লেখা নাম, তারপর সুড়ঙ্গের হদিশ একেবারে নির্ভুলভাবে বলে দিলেন। আমি আমার হার স্বীকার করে নিচ্ছি। আপনাকে তো হারতেই হবে। কার সঙ্গে আপনি বুদ্ধির দৌড়ে নেমেছিলেন আগে থেকেই আপনাকে এ বিষয় বলে রেখেছিলাম। এই কথাটা শুনেই সবাই গেটের দিকে তাকালো, কারণ এই কথাটা বাড়ির গেটে উপস্থিত সকলের মধ্যে কারুর নয়। কথাটা এসেছে গেটের বাইরে থেকে, আর সেটা কে বলেছে দুর্নিবার বেশ অবাক করা গলায় তার দিকে তাকিয়েই নামটা বলে দিল। আরে নিবারণ, যে তুমি হঠাৎ এখানে? হ্যাঁ, তোমার সাথে যেদিন রাস্তায় দেখা হয়েছিল সেদিন বলেছিলাম না আমি এখন কলকাতায় রয়েছি। আমি এখানে একটা নাটকের দলের সঙ্গে যুক্ত হয়ে নাটক করছি। এবাড়ির ছোট ছেলে জয়ন্ত আমার স্কুল জীবনের বন্ধু। একসাথেই দুজনে পড়াশোনা করেছি। যে স্কুলে সুনীল পড়ে সেখানে। তারপর কাজের সূত্রে চলে গেলাম বাইরে, কিন্তু কাজকর্ম চাকরি আর ভালো লাগলো না। শেষ জীবনটা স্বাধীনভাবে কিছু করার চিন্তা মাথায় এসেছিল, তাই চাকরি বাকরি ছেড়ে কলকাতায় এসে নাটকের দলে ভিড়ে যাই। এখানে জয়ন্তর সাথে দেখা করি। তুমিও এখানে থাকো, তুমিও তো বন্ধু ছিলে এককালে। তোমার বাড়িতেও এককালে কত যাওয়া আসা করেছি। তারপর এখান থেকে চাকরি করার নেশায় চলে যাই বিলেত। কিন্তু মানুষের মন তো পরিবর্তনশীল, এক নাগাড়ে কিচ্ছু ভালো লাগে না। তাই চাকরির জীবন ভালো লাগলো না, এখানে এসে নাটকের দলে ভিড়ে যাই। তোমার কথা এই বাড়ির সবাই জানতো। জয়ন্ত আমার বন্ধু, ও একদিন আমাকে এই বাড়িতে নিমন্ত্রণ করে। এখানে আসি। জগমোহন কাকাবাবু আমার সাথে পরিচিত হন। আসলে এই নিমন্ত্রণের কারণটা উনিই পরিষ্কার করে বলেন। জয়ন্ত ওনাকে বলেছিল আমি তোমার খুব ঘনিষ্ঠ, তোমার গোয়েন্দাগিরি সম্পর্কে উনি নাকি ওয়াকিবহাল, সেটাই পরীক্ষা করে দেখবেন। তাই উনি মালতী, সুনীল, ছোট ছেলে জয়ন্ত আর আমার সাথে একটা পরিকল্পনা করে সুনীলকে লুকিয়ে রেখে তাকে খোঁজার দায়িত্ব তোমার ওপর দেন। জয়ন্ত এ বাড়িতে থাকবে না, প্রথমে এটাই ঠিক হয়। জয়ন্ত আমার সাথে যোগাযোগ করে এই পাগড়ি আর আমার মেকআপের দৌলতে দারোয়ান সেজে এ বাড়ির গেটে মোতায়েন হয়ে যায়। জানো তো, আমি একজন মেকআপ আর্টিস্ট। আমি কিন্তু কাকাবাবুকে বলেছিলাম আমার মেকআপ জয়ন্তকে নিখুঁতভাবে ছদ্মবেশে আবৃত করলেও
তা ভেদ করে দুর্নিবারের ক্ষুরোধার বুদ্ধি ঠিক সবার সামনে জয়ন্তের আসল পরিচয় এবং সত্যকে উদ্ঘাটন করে দেবে। কি কাকাবাবু, এবার বুঝলেন তো দুর্নিবার কেমন গোয়েন্দা? যে কোনো পরিস্থিতি থেকে ও কিন্তু আসল সত্যিটাকে টেনে বের করে আনবেই। এই জন্য তো ওর নাম দুর্নিবার। কথাটা বেশ আনন্দে উচ্ছ্বসিত উত্তেজনাপূর্ণ গলায় চিৎকার করে বলে উঠল ছোট্ট সুনীল। তারপরেই শোনা গেল মিলিত কণ্ঠে একটা হাসির রব। কিন্তু একটা কথা, সেদিন স্কুল থেকে ছুটির ঘন্টা বাজতেই অস্বাভাবিকভাবে দৌড়ে গেটের কাছে ছুটেছিল কেন সুনীল? কথাটা বলে উঠল দুর্নিবার। শিশু সুলভ গলায় এই কথার উত্তর ভেসে এলো ওই ছোট্ট সুনীলের কণ্ঠে। মাকে দেখে আমি ছুটেছিলাম স্কুল গেটে, কারণ সেদিন মা প্রথম আমাকে স্কুল থেকে নিতে এসেছিল। অন্যদিন তো রহিম চাচা আমায় নিতে যায়, মাকে দেখেই ছুটতে গিয়েছিলাম। বলেই সবার সামনে ছোট্ট সুনীল তার মাকে আঁকড়ে ধরে। মালিনী দেবীও সুনীলকে তার কোলে তুলে আদরে ভরিয়ে দেন। শুনছিলেন চৌধুরীদের অপহরণের মামলা। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা দুর্নিবারের ভূমিকায় সৌমিক, মুখ্য ভূমিকায় দিব্যেন্দু দাস, প্রিয়নাথ মুখোপাধ্যায়, বর্ণালী, সূর্য, প্রভাকর, দিব্যেন্দু গোস্বামী, সৌরভ রায় এবং আমি অভিক। শব্দ সংযোজন সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণু ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। আমাদের আগের গল্প অর্থাৎ রক্তাক্ত ফিঙ্গারপ্রিন্ট গল্পে বেশ কিছু কমেন্ট এসেছিল। আমরাই জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে যেখান থেকে গল্প শুনছেন দয়া করে একটু জানিয়ে যাবেন কে কোথা থেকে গল্পটি শুনছেন। তো গ্লাসগো স্কটল্যান্ড থেকে কমেন্ট করেছেন সাবরিনা ইসলাম, ব্রিসবেন অস্ট্রেলিয়া থেকে জয়তী বসু, শিউড়ি বীরভূম থেকে স্বাতী বর্ধন, হায়দ্রাবাদ থেকে কৃষ্ণ ভঞ্জ অথবা কৃষ্ণা ভঞ্জ, দুই হতে পারে, উড়িষ্যা থেকে দেবযানী দে, ঢাকা থেকে ফতেমা, মুম্বাই থেকে ইয়াশ, যিনি আবার বলেছেন আমাদের গল্প না শুনলে তা নাকি ঘুম আসে না, ডিউটিতে মন লাগে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা চেষ্টা করব আপনাদের এই ধরনের ওয়ার্ক ফ্লোতে যাতে বিঘ্ন না ঘটে। তাই গলাটা সারিয়ে শিগগিরই ফিরছি, আসলে খুব কষ্ট হচ্ছে গলায়। আচ্ছা, নিউ জার্সি থেকে কুমকুম দে বিশ্বাস জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। আপনারা সকলেই খুব ভালো ভালো মন্তব্য করেছেন এবং তার ভিড়ে বেশ কিছু মন্তব্য রয়েছে যা আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে, অর্থাৎ নেগেটিভ কমেন্ট, বাট উই ওয়ন্ট টেক ইট অ্যাজ এ নেগেটিভ কমেন্ট, কারণ আমরা জানি এগুলোই আসলে আমাদের রেজাল্ট, এগুলো জাস্ট মার্কশিট বলতে পারেন। আমরা এর মাধ্যমে আগামীতে আরও ভালো করার চেষ্টা করব। প্রবীর ঘোষ, সৌম্য, নাজিয়া খাতুন, সমাদৃতা রয়, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ধরনের ক্রিটিক্যালি আমাদের রিভিউ দেওয়ার জন্য। আপনারা আরও এইভাবে বিশদে জানাতে পারেন কমেন্ট বক্সে যে কি ধরনের গল্প হতে পারে কিংবা কি ধরনের গল্প আগামী দিনে আপনারা শুনতে চান। এখন আইপিএল চলে আসছে, তো আপনারা হয়তো অনেকেই সেই দিকে ব্যস্ত হয়ে পড়বেন, গল্প শোনা তেমন একটা হবে না। তবুও আমরা আমাদের দিক থেকে কোনো রকম কার্পণ্য করব না, আমরা চালিয়ে যাব আমাদের ক্যাম্পেইন। শুনতে থাকুন থ্রিল চার্জার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিরছি খুব শীঘ্রই আরেকটি নতুন কাহিনী নিয়ে। ধন্যবাদ।